এই যে কোষ বা সেল নিয়ে আমরা কথা বলছি, কোষ বা সেল নিয়ে প্রথম কাজ করে কে? প্রথম কাজ করে বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যে ওখানে যন্ত্রপাতি রক্ষক ছিলেন। তো উনি 1665 সালে একটা কাঠের ছিপির ভেতর ছোট ছোট খণ্ড দেখতে পায়। কাঠের ছিপির ভেতর যে ছোট ছোট খণ্ডগুলো দেখতে পায় তাদের নাম তিনি দেয় কোষ বা সেল। তাদের নাম তিনি কি দেয়? তাদের নাম তিনি দেয় হচ্ছে কোষ বা সেল, কথাটা তিনি বলেন। এবং হচ্ছে তিনি যা পর্যবেক্ষণ করেন, এই যে রবার্ট হুক যা যা পর্যবেক্ষণ করেন, যে যা যা তিনি কাঠের কুঠুরির ভেতর দেখতে পায়, যা যা তিনি পর্যবেক্ষণ করেন, যা যা তিনি পর্যবেক্ষণ করে সেগুলা তিনি, তার একটা বই আছে মাইক্রোগ্রাফিয়া। কি বই? তার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তার সেই বই মাইক্রোগ্রাফিয়ার মধ্যে তিনি উল্লেখ করে রাখেন। কি করেন? তিনি তার বই মাইক্রোগ্রাফিয়াতে উল্লেখ করে রাখেন। তা দেখো আমাদের হচ্ছে যে রবার্ট হুক কি করে? রবার্ট হুক হচ্ছে যে কোষ বা সেল নিয়ে সর্বপ্রথম কথাবার্তা বলে। সর্বপ্রথম হচ্ছে তিনি কথা বলেন কোষ বা সেল নিয়ে, এবং তিনি হচ্ছে তার যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণগুলা এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি তার পর্যবেক্ষণগুলো উল্লেখ করে গিয়েছেন, যে তিনি কি দেখতে পেয়েছেন, কি দেখতে পাননি, এগুলা তিনি সব মাইক্রোগ্রাফিয়া বইয়ের মধ্যে তিনি হচ্ছে যে উল্লেখ করে গেছেন। এবং হচ্ছে যে আমাদের মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে রবার্ট হুক আসলে সেলের মধ্যে কি দেখতে পায়। রবার্ট হুক আসলে প্রকৃতপক্ষে তিনি আসলে পুরা সেল দেখতে পায়নি। তিনি আসলে সেই কালে যে মাইক্রোস্কোপ ছিল, সেই মাইক্রোস্কোপে এত পাওয়ার ছিল না যে সেলের ভেতরে স্ট্রাকচার গুলো ভালো মতো দেখা যাবে। তো রবার্ট হুক আসলে যেটা দেখতে পায় সেটা ছিল আমাদের কোষ প্রাচীর ছিল। কি ছিল? কোষ প্রাচীর বা সেল মেমব্রেন যে রয়েছে, এই কোষ প্রাচীর বা সেল মেমব্রেন আসলে তিনি দেখতে পায়, সরি কোষ প্রাচীর বা সেল ওয়াল যেটাকে আমরা বলি, সেল ওয়াল সে দেখতে পায়। সে হচ্ছে যে প্রকৃত কোষ দেখতে পায় না। কিন্তু প্রকৃত কোষকে দেখতে পায়, যে একটা প্রকৃত কোষ, কোষের ভেতরের সকল গঠন, কোষ ও এর গঠন, কোষ ও এর সকল এর গঠন, কোষ ও এর গঠন ঠিকভাবে পর্যবেক্ষণ করে, কোষ ও এর গঠন ঠিকভাবে পর্যবেক্ষণ করে। পরবর্তীতে আরেকজনই হুক বংশের ছেলে, তার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিওনেন হুক। অ্যান্টনি ভন লিওনেন হুক, লিওনেন হুক, অ্যান্টনি ভন লিওনেন হুক হচ্ছে যে আমাদের কোষ ও এর গঠন ঠিকভাবে পর্যবেক্ষণ করেন পরবর্তীতে তার নিজের আবিষ্কৃত একটা মাইক্রোস্কোপ দিয়ে। সে নিজে একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করে, সেই মাইক্রোস্কোপের মধ্যে তিনি হচ্ছে যে আলটিমেটলি আসল জিনিসটা পরবর্তীতে দেখতে পায়। এবং তিনি 1674 সালে 1674 সালে এই কাজটা করে। তার মানে আমাদের নর্মালি পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসে যে কোষ সর্বপ্রথম কে দেখতে পায়। সো আমরা এখনো এটাই বলি যে কোষ সর্বপ্রথম কে দেখতে পেয়েছে? কোষ সর্বপ্রথম দেখতে পেয়েছে আমাদের রবার্ট হুক। সো কোষ সর্বপ্রথম দেখতে পেয়েছে রবার্ট হুক দেখতে পেয়েছে, এটা আমরা এখনো বলি যে রবার্ট হুক কোষ সর্বপ্রথম দেখতে পেয়েছে। যতই আমাদের অ্যান্টনি ভন লিওনেন হুক আসলে পূর্ণাঙ্গ ভেতরের জিনিসগুলা দেখতে পেয়েছে, উনি আসলে কোষ প্রাচীর দেখতে পেয়েছে, তাও আমরা বলি। আর যদি কখনো স্পেসিফিক ভাবে উল্লেখ থাকে যে কোষ ও এর ভেতরের সকল গঠন ঠিকভাবে কে দেখেছে, বা তোমাদের বইয়ের ভাষায় যে কোষ প্রাচীর ছাড়া যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কোষীয় বস্তু কে দেখেছে, তাহলে উত্তর হবে আমাদের ভন লিওনেন হুক। এই কোষ নিয়ে যে বিদ্যা, যে সেল নিয়ে যে নলেজ, কোষ নিয়ে সেল নিয়ে যে বিদ্যা, সো যে কোনো বিদ্যাকে আমরা কি বলি? যে কোনো বিদ্যাকে আমরা বলি লোগোস। যে কোনো বিদ্যাকে আমরা কি বলি? লোগোস। আর সেল কথাটাকে আমরা সাইটো দ্বারা প্রকাশ করেছি। তো আমাদের সেল বা কোষ নিয়ে যে বিদ্যা, সেটাকে বলে সাইটোলজি বলা হয়। কি বলা হয়? সাইটোলজি বলা হয়। এটাকে কি বলে? সাইটোলজি বলে। তো পরীক্ষার মধ্যে আসে যে আসলে সাইটোলজির জনককে। দেখো সাইটোলজির জনক জিনিসটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে এবং আমরা ভুল করি। আমাদের যদি পরীক্ষার মধ্যে বলা থাকে সাইটোলজির জনক, সাইটোলজির জনক, তাহলে আমরা পরীক্ষার মধ্যে চোখ বন্ধ করে দিব যে রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে সাইটোলজির জনক, কারণ সে সর্বপ্রথম সেল নিয়ে কথাবার্তা বলেছে, বা সেল নিয়ে যে পড়ালেখা করা লাগবে, সেল নিয়ে যে আমাদের একটু পড়াশোনা করা উচিত, আমাদের যে একটু জানা উচিত যে সেলটা আসলে কি, এটা নিয়ে সর্বপ্রথম কে কাজ করেছে? এটা নিয়ে সর্বপ্রথম কাজ করেছে আমাদের হচ্ছে রবার্ট হুক। এজন্য তাকে আমরা সাইটোলজির জনক বলি। কিন্তু যদি আমাদের এখানে টার্ম উল্লেখ করা থাকে আধুনিক জনক, মডার্ন ফাদার অফ সাইটোলজি, আমাদের যদি উল্লেখ থাকে যে মডার্ন ফাদার অফ সাইটোলজি, যে আধুনিক জনককে, তখন কিন্তু উত্তর হবে কার্ল পি সোয়ানসন। তখন কিন্তু উত্তর কি হবে আমাদের? তখন কিন্তু উত্তর হবে কার্ল পি সোয়ানসন। তখন কিন্তু উত্তর হবে কার্ল পি সোয়ানসন। এই যে কার্ল পি সোয়ানসন যে আমাদের রয়েছে,
এই কার্ল পি সোয়ানসন কিন্তু আমাদের আধুনিক কোষবিদ্যার জনক। তিনি কিন্তু কি আমাদের আধুনিক কোষবিদ্যার জনক। কার্ল পি সোয়ানসন আমাদের আধুনিক কোষবিদ্যার জনক। তো পরীক্ষার মধ্যে যখন কোষবিদ্যার জনক আসবে তখন তুমি একটু নজরে রাখো যেখানে মডার্ন ফাদারের কথা বলা আছে কিনা বা আধুনিক জনকের কথা বলা আছে কিনা। যদি কখনো আধুনিক জনক চায় বা মডার্ন ফাদারের কথা বলে থাকে তাহলে কিন্তু আমাদের কি হবে, তাহলে কিন্তু হচ্ছে যে আমাদের এটার উত্তর হবে হচ্ছে যে কার্ল পি সোয়ানসন হবে। আর যদি নর্মালি বলে তাহলে আমাদের রবার্ট হুক। এখন এই অধ্যায়ে অনেক বিজ্ঞানীর নাম আছে, প্রত্যেকটা জিনিসের আবিষ্কারকের নাম বলা আছে। তো যেগুলো আমি বলবো তোমাদের, যে নামগুলো আমি উচ্চারণ করব সেগুলো অন্তত তোমাকে মনে রাখতে হবে, সেগুলো অন্তত তোমাকে জানতে হবে। তো সেইগুলা নিয়ে কোনোভাবেই হচ্ছে যে অবহেলা অবজ্ঞা করা যাবে না। এখন কোষের সংজ্ঞা নানাজন নানাভাবে দিয়েছে, বাট রবার্টিসের সংজ্ঞাটা সবচেয়ে বেশি ফেমাস কোষের। সো বিজ্ঞানী রবার্টিসের যে কোষের সংজ্ঞা ছিল সেই সংজ্ঞাটা কি ছিল বা কি সে সংজ্ঞাটা, সেটা হচ্ছে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। কোষ হলো জীবের, এই যে কোষ হলো জীবের, কোষটা আমাদের কি, কোষটা হলো জীবের মৌলিক, কোষটা কি, কোষটা হচ্ছে জীবের মৌলিক ও গঠনগত ও কার্যগত একক। কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক, কোষ হলো জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক। রবার্টিসের এই সংজ্ঞাটা বেশি ফেমাস, যে গঠনগত একক, কার্যগত একক। আমাদের যদি যে কোনো কিছু একটা কাজ মেজার করতে যাই তখন আমাদের পার ইন্ডিভিজুয়াল সেল ভিত্তিক কাজটা গণনা করলে আরো ভালো হয়, কারণ প্রত্যেকটা সেল এক একটা ইউনিট হিসাবে কাজ করে, প্রত্যেকটা সেল আলাদা আলাদা ভাবে নিজের মতো করে কাজ করে, প্রত্যেকটা সেল আমাদের কি করে, নিজের মতো করে কাজ করে। আচ্ছা, এবার আসো যে আমরা একটা কোষ সৃষ্টির হাইপোথিসিস শিখব, যে আমাদের কিভাবে কোষ সৃষ্টি হয়েছে। কোষ সৃষ্টির হাইপোথিসিস, যে আমাদের কিভাবে একটা সেল তৈরি হয়েছে, এটা একটা হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে অনুকল্প। সৃষ্টির হাইপোথিসিস পড়বো, যেটা সত্যি কিনা সেটা প্রমাণ করতে পারেনি, বাট তারা ধারণা করছে যে না এটাই হয়েছে। তো যেগুলো আসলে প্রমাণ করা যায় না সাইন্টিফিক্যালি, যেগুলো হচ্ছে যে আমরা প্রমাণ করতে পারি না, সেগুলোকে আমরা কিন্তু হাইপোথিসিস বা অনুকল্প বলি। এগুলোকে আমরা কি বলি? এগুলাকে আমরা হাইপোথিসিস বা অনুকল্প বলি। সো প্রথমেই তারা যেটা বলে যে আমাদের যে প্রথম কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে। তাদের কথা হচ্ছে যে কোষ সৃষ্টির হাইপোথিসিসের 1 নম্বর কথা হচ্ছে একটা কোষ হচ্ছে জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে। কোষ আমাদের হচ্ছে জড় উপাদান থেকে, কোষ আমাদের জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে। কোষ আমাদের জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে। আমাদের যে সেল আছে এই সেলটা জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে। আমাদের একটা সেল যে আছে এই সেলটা কি আমাদের জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে। 2 নম্বর কথা বলা হয় যে এখানে আমাদের বায়ুমণ্ডলে কিছু গ্যাস রয়েছে, যেমন ধরো CH3, NH3, H2O, হাইড্রোজেন, এগুলো বায়ুমণ্ডলে বিদ্যমান কিছু গ্যাস, যে আমাদের বায়ুমণ্ডলে কিছু গ্যাস বিদ্যমান রয়েছে। এই গ্যাসগুলো লাইটেনিং এর মাধ্যমে, এটা CH4 হবে, তোমাদের বইয়ে ভুলে CH3 দেওয়া আছে, তো CH4 হবে। যে আমাদের বায়ুমণ্ডলে কিছু হচ্ছে যে গ্যাস বিদ্যমান রয়েছে, এই গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলে, আমাদের যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলে আমাদের হচ্ছে যেমন মিথেন রয়েছিল, আগে থেকেই পৃথিবীতে মিথেন ছিল, তারপর অ্যামোনিয়া ছিল, তারপর হচ্ছে যে আমাদের হাইড্রোজেন ছিল, আমাদের জলীয় বাষ্প ছিল, যে আমাদের অ্যামোনিয়া ছিল, তারপরে হচ্ছে যে অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন ছিল এবং হচ্ছে জলীয় বাষ্প ছিল। আমাদের কিন্তু কোনো মুক্ত অক্সিজেন বলা হয় যে আগে পৃথিবীতে ছিল না। শৈবাল বিশেষত আমাদের সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীতে মুক্ত অক্সিজেনের পরিমাণ বাড়াতে থাকে। এগুলা থেকে হচ্ছে যে বায়ুমণ্ডলে, এগুলা থেকে হচ্ছে যে অ্যামোনিয়া উৎপাদন হয়। অ্যামোনিয়া উৎপাদিত হয় কিসের মাধ্যমে? অ্যামোনিয়াম। এখান থেকে হচ্ছে যে আমরা অ্যামিনো অ্যাসিড, এখান থেকে হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড। আম্মা যান, আম্মা ফোনটা নিয়ে যান, আম্মা যান ফোনটা নিয়ে যান, রূপক ভাইয়া ধরো। তো অ্যামিনো অ্যাসিড তৈরি হয় লাইটেনিং এর মাধ্যমে। তোমরা কেউ কি বলতে পারবা যে লাইটেনিং মানে কি? তৈরি হয় লাইটেনিং এর মাধ্যমে। তোমরা কেউ বলো তো লাইটেনিং মানে কি?
এনিওয়ান, এনি গেস যে হোয়াট ইজ লাইটেনিং? লাইটেনিং বলতে কি বোঝানো হচ্ছে? ভেরি গুড, লাইটেনিং মানে হচ্ছে বজ্রপাত, ঠাডা ঠাডা, বজ্রপাত। লাইটেনিং মানে বজ্রপাত, থান্ডার স্টর্ম, ঠিক আছে, এটাকে লাইটেনিং বলি। সেটার কারণে হচ্ছে যে আমাদের অতিরিক্ত তাপমাত্রার কারণে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। তারপর হচ্ছে গভীর সমুদ্রে আমাদের কার্বনের যৌগ আর পলিমার সৃষ্টি হয়। পরবর্তীতে দেখা যায়, আমরা দেখি যে গভীর যে সমুদ্র আছে সেই গভীর সমুদ্রে কার্বনের যৌগ, গভীর সমুদ্রে আমরা কি দেখতে পাই? গভীর সমুদ্রে কার্বন যৌগ, গভীর সমুদ্রে আমরা কি দেখতে পাই? যে গভীর সমুদ্রে যে আছে সেই গভীর সমুদ্রে আমাদের কি তৈরি হবে? গভীর সমুদ্রে আমাদের কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়। গভীর সমুদ্রে আমাদের কার্বন যৌগ ও পলিমার সৃষ্টি হয়। গভীর সমুদ্রে আমাদের কি তৈরি হয়? কার্বন যৌগ আর পলিমার সৃষ্টি হয়। গভীর সমুদ্রে আমাদের কি হয়? কার্বন যৌগ আর পলিমার সৃষ্টি হয়। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা গভীর সমুদ্রে কার্বন যৌগ আর পলিমার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আমাদের হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। তো এটা একটা হাইপোথিসিস, আমি লিখে নিই, তারপর তোমাদের আবার এক্সপ্লেন করছি আমি। তারপর হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। তারপর হচ্ছে যে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়। কারণ কি ফসফোলিপিড বাইলেয়ার মানে কি? ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে আমাদের সবচেয়ে বাইরের যে আবরণটা কোষঝিল্লি, সেটাকে বলি ফসফোলিপিড বাইলেয়ার। সো ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয় এই জায়গায়, আমরা দেখতে পাই কি হয়? যে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হচ্ছে। নেক্সট আমরা যে ঘটনাটা দেখতে পাই 5 নম্বরে, সেই ঘটনাটা কি ঘটছে? নেক্সট আমরা যে ঘটনাটা দেখতে পাই সেটা হলো যে আমাদের আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছে। তো আমরা নরমালি বংশগতির ধারক বাহক কাকে বলি? আমরা নরমালি বংশগতির ধারক বাহক ডিএনএ কে বলি। বাট এখানে বলা আছে ধারা প্রবাহটা কার মাধ্যমে শুরু হচ্ছে? আরএনএ এর মাধ্যমে শুরু হয়েছে। তো এখানে বলা যে এটা হাইপোথিসিস টোটালি, যে আরএনএ এর মাধ্যমে হচ্ছে যে বংশগতীয় ধারা শুরু হয়, আরএনএ এর মাধ্যমে বংশগতীয় ধারা সৃষ্টি হয়, আরএনএ এর মাধ্যমে বংশগতীয় ধারা, আরএনএ এর মাধ্যমে বংশগতীয় ধারা সৃষ্টি হয়। আরএনএ এর মাধ্যমে কি হয়? যে আয়নের এর মাধ্যমে বংশগতীয় ধারা সৃষ্টি হয়। যে আয়নের মাধ্যমে আমরা কি দেখতে পাই? আয়নের মাধ্যমে আমরা দেখতে পাই বংশগতীয় ধারা সৃষ্টি হয়। আর আদি কোষের ডিএনএ পরবর্তীতে কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে, যে আমাদের যে ডিএনএ আছে, যা আমরা যদি আদি কোষ বা প্রোক্যারিওটস দেখি, যে এবং এই আরএনএ এর মাধ্যমে শুরু হয়, এবং আদি কোষে যে আমাদের ডিএনএ আছে, এই আদি কোষের ডিএনএ, আদি কোষের যে ডিএনএ আছে আমাদের, আদি কোষের ডিএনএ কি হয়? এই কোষ ঝিল্লি দ্বারা আবৃত হয়। সো ডিএনএ যদি কোষ ঝিল্লি দ্বারা আবৃত হয়, কোষ ঝিল্লি দিয়ে আবৃত, ডিএনএ কোষ ঝিল্লি দ্বারা আবৃত, তাহলে তোমরাই আমাকে একটু বলো যে এইটা হচ্ছে যে আমাদের ডিএনএ, ডিএনএ গুলা পেঁচায় 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 এভাবে ক্রোমোজোম তৈরি করে ফেললো, ক্রোমাটিন তন্তু তৈরি করলো। এর চারপাশে আমাদের ঝিল্লি বা একটা আবরণ আছে, ভেতরে কি? ভেতরে এটা ডিএনএ এর পেঁচানো অংশ, যেটাকে আমরা ক্রোমাটিন বলছি। আর এই চারপাশে একটা আবরণ আছে। জিনিসটা কি হয়ে গেছে? এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটাকে আমরা কি বলি বলতে পারবা? এই যে আমাদের ভেতরে ডিএনএ এর পেঁচানো অংশ, বাইরে একটা কোষ ঝিল্লি, যেটাকে কি বলা হয়? যেটাকে আমরা কি বলবো? এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো? এনিওয়ান, এনি গেস? নিউক্লিয়াস বলবো আমরা, নির্দ্বিধায় একে কি বলবো? আমরা নির্দ্বিধায় একে নিউক্লিয়াস বলবো। নির্দ্বিধায় একে কি বলবো? নির্দ্বিধায় আমরা একে নিউক্লিয়াস বলবো। নির্দ্বিধায় আমরা একে কি বলবো? আমরা একে নিউক্লিয়াস বলবো। যেখানে কি এটা আমাদের কিসের মতো দেখা যাচ্ছে? নিউক্লিয়াসের মতো দেখা যাচ্ছে। তো ডিএনএ আদিকোষ, আদিকোষের ডিএনএ কোষঝিল্লি দ্বারা আবৃত হয়ে আলটিমেটলি পরবর্তীতে নিউক্লিয়াস তৈরি করে। দেখো আদিকোষের মেইন ঝামেলাটা কি? নিউক্লিয়াস তৈরি করে। আদিকোষের মেইন ঝামেলাটা হচ্ছে তার মধ্যে কোনো আমাদের হচ্ছে যে কোষ ঝিল্লি নেই, এটা হচ্ছে আদিকোষের মেইন ঝামেলা, এছাড়া কিন্তু আদিকোষের কোনো ঝামেলা নেই। তো বিজ্ঞানীরা যে হাইপোথিসিসটা দিল আমাদের, সেই হাইপোথিসিসটা আমি তোমাদের একটু আবার এক্সপ্লেইন করি। সেটা বলছে যে আমাদের যত কোষ আছে, আমাদের যত সেল আমরা দেখতে পাচ্ছি, এই সেলগুলো আমাদের জড় উপাদান থেকে, যে আমাদের যে জড় উপাদান থেকে তারা সৃষ্টি হয়েছে। তারা কোথা থেকে সৃষ্টি হয়েছে? জড় উপাদান থেকে তারা সৃষ্টি হয়েছে। বায়ুমণ্ডলে আমরা কি দেখতে পাই? বায়ুমণ্ডলে আমরা দেখতে পাই মিথেন গ্যাস রয়েছে, অ্যামোনিয়া গ্যাস রয়েছে, হাইড্রোজেন গ্যাস রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, জি লিখেছি, দ্যাট জলীয় বাষ্প ইন্ডিকেট করছে। এগুলা থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, যা কিসের মাধ্যমে? লাইটেনিং এর মাধ্যমে তৈরি হয়।
গভীর সমুদ্রে আমাদের কার্বনের যৌগ আর পলিমার তৈরি হচ্ছে এবং আমরা দেখতে পাই পরে ধীরে ধীরে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয় যেটা আবরণ হিসেবে কাজ করে এবং আমাদের বংশগতীয় ধারাটাকে সৃষ্টি করে। ধারাটা সৃষ্টি করে হচ্ছে আমাদের আরএনএ এবং আদিকোষে ডিএনএ কোষঝিল্লি দ্বারা আবৃত নিউক্লিয়াস তৈরি হয়। আমরা দেখতে পাই আদিকোষের ডিএনএ যখন কোষঝিল্লি দ্বারা আবৃত হয় তখন এরা নিউক্লিয়াস তৈরি করে। তো এইভাবে ধাপে ধাপে আমাদের কোষের যে ভেতরের গঠনগুলো আছে, কোষের ভেতরের গঠনগুলো আমাদের ধাপে 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 তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের কোষের গঠনের হাইপোথিসিস, যেটাকে কি বলা হয়? কোষ গঠনের হাইপোথিসিস বলা হয়। সো এটা টোটালি একটা হাইপোথিসিস বা অনুকল্প। এটার কোনো বাস্তবিক সত্য বিজ্ঞানীরা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারেনি। সো এটা হচ্ছে হাইপোথিসিস বা অনুকল্প, যে তোমার মন চাইছে তুমি বলছো যে হয়তো তুমি কিছু জিনিস দিয়ে প্রমাণ করেছো, বাট কোনো বিক্রিয়া দ্বারা তুমি এটাকে প্রমাণ করবে বা সেল ক্রিয়েট করতে পারেনি। এখন হচ্ছে যে আমাদের প্রকৃত কোষগুলা যে আছে, বলা হয় যে আমাদের এই যে আমরা প্রকৃত কোষী যে রয়েছি আমরা যারা হচ্ছে যে প্রকৃত কোষী, বলা হয় যে প্রকৃত কোষী জীবগুলা আদি কোষ থেকে এসেছে। এটা বলা হয় যে প্রকৃত কোষ জীবগুলা আমাদের আদি কোষ থেকে তৈরি হয়েছে। এখন কিসের ভিত্তিতে আসলে বলা হয় প্রকৃত কোষী জীবগুলা আমাদের আদি কোষ থেকে তৈরি হয়েছে, এটাও আমাদের একটু বুঝতে হবে। তো আমাদের একটা কথা বলা হয় যে আমাদের যত প্রকৃত কোষ আমরা দেখি ইউক্যারিওটস যে বলি, সেই ইউক্যারিওটস সৃষ্টিতে আমাদের প্রোক্যারিওটস এর ভূমিকা রয়েছে। তো বলা হয় যে আমাদের যে উপরের লাইনগুলো মুছে দিয়ে, আশা করি তোমরা লিখে ফেলেছো উপরের লাইনগুলা। এখন আমাদের নর্মালি বলা হয় বেসিক্যালি যে আমাদের যে আদি কোষ আছে, এই আদি কোষ থেকে আমাদের প্রকৃত কোষ তৈরি হয়। এই আদি কোষ থেকে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাবো যে আমাদের আদি কোষ থেকে আমরা কি দেখতে পাই? আদি কোষ থেকে আমরা দেখতে পাই যে প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে। আদি কোষ থেকে আমরা কি দেখতে পাই? আদি কোষ থেকে আমরা দেখতে পাই যে প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে। আদি কোষ থেকে নর্মালি আমরা কি দেখতে পাই? আদি কোষ থেকে আমরা দেখতে পাই প্রকৃত কোষ সৃষ্টি হয়। আদি কোষ থেকে আমরা কি দেখতে পাই? আদি কোষ থেকে আমরা দেখতে পাই প্রকৃত কোষ সৃষ্টি হয়। সো কোষ ও এর গঠনে আমরা কি দেখতে পাই? যে আদি কোষ যে রয়েছে, এই আদি কোষ থেকে প্রকৃত কোষ সৃষ্টি হয়। কি হয়? এই যে আমাদের আদি কোষ আছে, কি কোষ? আদি কোষ। এই আদি কোষ থেকে আমরা দেখতে পাই যে আমাদের প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে। কি দেখতে পাবো? আদি কোষ থেকে প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে। তো আমরা কি দেখতে পাই? যে আমরা দেখতে পাই যে আদি কোষ যে রয়েছে, আদি কোষ, সেই আদি কোষ থেকে কি কোষ তৈরি হয়? প্রকৃত কোষ সৃষ্টি হয়। এখন কিসের বেসিসে বিজ্ঞানীরা বলতেছে যে আমাদের আদি কোষ থেকে প্রকৃত কোষ সৃষ্টি হয়? এটার ভিত্তিটা আসলে কি? এটার ভিত্তি হচ্ছে একটা কোষের গঠন। যদি তুমি দেখো যে ধরো এটা একটা সিম্পল কোষ, মানে এটা আমরা ধরে নিচ্ছি এটা একটা উদ্ভিদ কোষ, যদিও কোষের আকার আকৃতি সাইজ কোনোটা এটার সাথে যায় না, আমরা ধরে নিলাম এটা একটা উদ্ভিদ কোষ। যদি প্রাণী কোষ হতো তাইলেও আমার কিছু যাইতো আসতো না। একটা উদ্ভিদ কোষের মধ্যে আমাদের মোস্ট বা যে কোনো কোষের মধ্যে নিউক্লিয়াসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যে কোনো কোষের ভেতর নিউক্লিয়াসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার কি? নিউক্লিয়াসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার কি? মাইটোকন্ড্রিয়া। এবং কোষের ক্ষেত্রে বা আমরা হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, যে নিউক্লিয়াসের মতো মাঝামাঝি নিউক্লিয়াস যেমন, সেরকমই একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের নাম কি? এই স্ট্রাকচারের নাম হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে এরকম হচ্ছে যে আমাদের থালি থাকে, থালি। প্লাস্টিডের মধ্যে আমাদের কি থাকে? এরকম থালি থাকে। প্লাস্টিডের মধ্যে আমাদের কি থাকে? এরকম আমরা দেখতে পাই থালি আছে। এই যে গঠনটা, এটাকে আমরা কি বলি? প্লাস্টিড বলি। এটাকে আমরা কি বলি? প্লাস্টিড বলি। এই যে জিনিস আছে এটাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলি। সো প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াকে যদি তুমি দেখো, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়াকে যদি তুমি দেখো, তাহলে এখানে একটা কমন জিনিস আমরা প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখতে পাই। সেটা হচ্ছে প্লাস্টিডকে তুমি যদি অ্যানালাইসিস করো, তাহলে তুমি দেখবা প্লাস্টিডে আমরা যে রাইবোজোম পাবো, প্লাস্টিডে আমরা যে রাইবোজোম পাবো, প্লাস্টিড নিয়ে বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে দেখলো যে প্লাস্টিডে যে রাইবোজোম, যেটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা প্রকৃত উদ্ভিদ কোষ, ঠিক আছে? যে প্রকৃত উদ্ভিদ কোষ, বিজ্ঞানীরা দেখলো যে এই রাইবোজোম, প্লাস্টিডের মধ্যে যে রাইবোজোম পাওয়া যায় সেটা 70S। সেটা কত S? 70S। তো তোমরা অন্তত এতটুকু জানো, আমার মনে হয় না এখানে ফার্স্ট ইয়ারে কেউ আছো, একজন দুজন থাকলে অন্তত 9, 10 এটা ছিল। আমি 9, 10 স্টুডেন্ট কিছুদিন পড়িয়েছি, তো দেখেছি যে 9, 10 এর বইয়ের মধ্যে বলা আছে যে আদি কেন্দ্রিক যে কোষ রয়েছে বা প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওটের মধ্যে একটা পার্থক্যের মধ্যে সেখানে বলা আছে প্রোক্যারিওটের রাইবোজোম 70S, ইউক্যারিওটের রাইবোজোম 80S। তো এটা যেহেতু একটা ইউক্যারিওট, তো এখানে রাইবোজোম হওয়ার কথা ছিল 80S, এবং এখানে 80S রাইবোজোম থাকে। আমরা জানি যে রাইবোজোম আমাদের দুই ভাগে থাকতে পারে, একটা হচ্ছে মুক্ত অবস্থায় ফ্রি রাইবোজোম,
চেইন বা মালার মতো করে থাকে, আরেকটা হচ্ছে গায়ে 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 লেগে লেগে থাকে। কার গায়ে রাইবোজোম লেগে থাকে তোমরা কি আমাকে বলতে পারবা যে কোন অঙ্গাণুটা রয়েছে, যে কোন অঙ্গাণু দিয়ে রাইবোজোম লেগে থাকে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে কোন অঙ্গাণুর কোন অঙ্গাণুর গায়ে রাইবোজোম লেগে থাকে। ভেরি গুড, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে। যখন লেগে থাকে তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুব মানে ঘিন ঘিন ফিল করে যে দূর আমার গায়ে কি কি লেগে আছে। সো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, ঠিক আছে? তো কিন্তু এই প্লাস্টিডের ভেতরেও রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়ার ভেতরেও রাইবোজোম আছে। প্লাস্টিডের ভেতরেও রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমরা দেখতে পাই রাইবোজোম আছে, এবং মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমও আমাদের 70S রাইবোজোম মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা দেখতে পাই। এমনকি এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো যে দুইজনের ক্ষেত্রেই বৃত্তাকার ডিএনএ আছে। প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দুইজন নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, দুইজনের মধ্যে আমরা দেখতে পাবো বৃত্তাকার ডিএনএ আছে। এদের মধ্যে কি আছে? বৃত্তাকার ডিএনএ আছে, দুইজনের মধ্যেই বৃত্তাকার ডিএনএ আছে। তো আমাদের কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে ডিএনএ নাই, কিন্তু প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দুইজনের মধ্যে আমাদের বৃত্তাকার ডিএনএ আছে। কেমন ডিএনএ আছে? বৃত্তাকার ডিএনএ, সার্কুলার ডিএনএ আছে। দুইজনের মধ্যে কেমন থাকে? সার্কুলার ডিএনএ আছে। তার মানে খেয়াল করে দেখো যে 70S এটা একটা আদিকোষীর ফিচার, বৃত্তাকার ডিএনএ এটা একটা আদিকোষের ফিচার। কারণ কি প্রকৃত কোষের মধ্যে ডিএনএ কেমন থাকবে? প্রকৃত কোষের মধ্যে ডিএনএ থাকবে দ্বিসূত্রক ডিএনএ, কখনোই বৃত্তাকার ডিএনএ থাকবে না। সো এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া যে রয়েছে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেও আমরা সেম ফিচার দেখতে পাচ্ছি। তার মানে এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া আমরা কার ফিচার ক্যারি করে? আদিকোষী জীবের ফিচার ক্যারি করছে তারা। সো এই যে আমাদের প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া আছে, বলা হয় এরা আদিকোষ থেকে আসে। প্লাস্টিকটা কোথা থেকে আসে বলা হয় যে কিছু ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়া গুলাকে বলা হয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে আমরা বলি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, তার মানে যারা সালোক সংশ্লেষণ করতে পারে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা যারা কি করতে পারে? যারা সালোক সংশ্লেষণ করতে পারে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা যারা সালোক সংশ্লেষণ করতে পারে। সো যে সকল ব্যাকটেরিয়া আমাদের সালোক সংশ্লেষণে সক্ষম, সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় যে সেই ব্যাকটেরিয়াগুলা আমাদের প্রকৃত কোষের ভেতর ঢুকে পড়েছে। প্রকৃত কোষের ভেতর ঢুকে পড়ে সেটা ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়ে গেছে বা প্লাস্টিডে কনভার্ট হয়ে গেছে। তো যেটা বলে এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা সালোক সংশ্লেষণে সক্ষম যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের প্রকৃত কোষের ভেতর প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়া যেহেতু এনার্জি প্রডিউস করে আমাদের, সো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে আমরা বলি অ্যারোবিক ব্যাকটেরিয়া। তোমরা যারা আমার কাছে একদম ফার্স্ট মান্থে পড়েছো বা যদি নাও পড়ে থাকো, আমি তোমাদের বলি যে ব্যাকটেরিয়ার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক রয়েছে। একটাকে বলি হচ্ছে আমরা অ্যারোবিক, আর একটাকে বলি আমরা অ্যানারোবিক। একটাকে বলি অ্যারোবিক, আর একটাকে বলি আমরা অ্যানারোবিক। অ্যারোবিক ব্যাকটেরিয়া মানে হচ্ছে যারা আমাদের অক্সিজেন, যারা কি করতে পারে? আমাদের অক্সিজেন ক্যারি করতে পারে। যারা কি করতে পারে? যারা হচ্ছে অক্সিজেন যারা অক্সিজেন ইউজ করতে পারে তাদের বলি অ্যারোবিক ব্যাকটেরিয়া। আর অ্যানারোবিক কি? যাদের অক্সিজেন লাগে না, অক্সিজেন থাকলে তারা বাঁচতে পারবে না। তোমরা কি আমাকে একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া আর একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উদাহরণ বলতে পারবা? যে কেউ আছো এখানে যে একটা অ্যারোবিক আর একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়ার নাম, এক্সাম্পল আমার কাছে একটু উপস্থাপন করতে পারবে? ইকোলাই, অ্যানারোবিক, আর কোন এক্সাম্পল? অ্যারোবিকের এক্সাম্পল বলছি ইকোলাই, অ্যানারোবিকের এক্সাম্পল ঠিক আছে, আই পিক ইট, ক্লস্ট্রিডিয়াম। এটা হচ্ছে অ্যানারোবিকের এক্সাম্পল। ক্লস্ট্রিডিয়াম টিচানি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এরা সবাই অ্যানারোবিকের এক্সাম্পল আমাদের। সো আর অ্যারোবিকের এক্সাম্পল তোমরা ইকোলাই বলছো, ইকোলাই আসলে ফ্যাকাল্টেটিভ, সুবিধাবাদী। ও অক্সিজেন থাকলেও বাঁচে, না থাকলেও বাঁচে। ইকোলাই দুই পরিবেশেই বাঁচে, অক্সিজেন থাকলেও বাঁচবে, না থাকলেও বাঁচবে। এমন কোনো পরিবেশ নেই ইকোলাই বাঁচতে পারে না। সো এটা তোমরা ভুল বলেছো বা আমার কাছে এটা ভাল লাগেনি। অ্যারোবিকের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সিউডোমোনাস। এটা হচ্ছে অ্যারোবিকের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সিউডোমোনাস।
সিউডোমোনাস, এটা হচ্ছে আমাদের অ্যারোবিকের সবচেয়ে বেস্ট এক্সাম্পল। সিউডোমোনাস হচ্ছে আমাদের অ্যারোবিকের সবচেয়ে ভালো এক্সাম্পল, আর ক্লস্ট্রিডিয়ামটা আমাদের হচ্ছে অ্যানারোবিকের সবচেয়ে বেটার এক্সাম্পল। আর আমাদের যে ইকোলাই সেটা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, যে বাধ্যতা মানে হচ্ছে ফ্যাকাল্টেটিভ মানে সুবিধাজনক, এরা হচ্ছে কিন্তু তোমার বাধ্যতামূলক, এরা হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে, আর ওইটা ফ্যাকাল্টেটিভ সুবিধাবাদী। সো এই যে আমাদের অ্যারোবিক ব্যাকটেরিয়া যে আছে, অ্যারোবিক ব্যাকটেরিয়া আমাদের কি করবে, যে অক্সিজেনটা ব্যবহার করবে, অক্সিজেনটা ব্যবহার করে সে কিন্তু 38 অণু এটিপি তৈরি করতে পারতো, বা এখন যে বই 36 এটিপি বলা আছে সেটা কিন্তু ও পারতো। আর অ্যানারোবিক কয় অণু পারে, অ্যানারোবিক 2 অণু এটিপি তৈরি করতে পারে, তাই না? সো আমাদের এই যে অ্যারোবিক ব্যাকটেরিয়া বা বায়োবিও যে ব্যাকটেরিয়া রয়েছে, বলা হয় যে এই অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলা, এই অ্যারোবিক ব্যাকটেরিয়া যে দুইটা আছে, এই অ্যারোবিক ব্যাকটেরিয়া দুইটা আমাদের কি করেছে, এই অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো আমাদের প্রকৃত কোষের ভেতর প্রবেশ করেছে। এই প্রকৃত কোষের ভেতর প্রবেশ করে তারা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়েছে। সো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া কনভার্ট হয়েছে কিসে, প্লাস্টিডে। অ্যারোবিক ব্যাকটেরিয়া কনভার্ট হয়েছে মাইটোকন্ড্রিয়াতে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া কনভার্ট হয়েছে প্লাস্টিডে, অ্যারোবিক ব্যাকটেরিয়া কনভার্ট হয়েছে মাইটোকন্ড্রিয়াতে। এই যে দুইজনের কনভার্সন হয়েছে, দুইজনের কনভার্সন হওয়ার ফলে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট অর্গান তৈরি হয়েছে, একজনের নাম প্লাস্টিড এবং আরেকজনের নাম মাইটোকন্ড্রিয়া। এবং এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া ছাড়া কিন্তু প্রকৃত কোষ থাকতো না। প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া ছাড়া কিন্তু প্রকৃত কোষ হতে পারবে না। স্পেসিফিক মাইটোকন্ড্রিয়া ছাড়া কোনো কোষই হওয়া সম্ভব না, কারণ উইথাউট মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউস করবে কোথা থেকে, এনার্জি প্রডিউস না করলেও কিভাবে চলবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ব্যাকটেরিয়ার তো মাইটোকন্ড্রিয়া নাই, ব্যাকটেরিয়া কি দিয়ে এনার্জি প্রডিউস করতে পারে? এনিওয়ান আছো যারা হচ্ছে অণুজীব ভালো করে পড়েছো? যে তোমরা যারা এইচএসসি 21 আছো, তোমাদের অণুজীব অবশ্যই ভালো করে পড়া উচিত। সো অণুজীব যদি কেউ ভালো করে না পড়ো, আমার আগের মাসের কোর্স করতে পারো, বা এই মাসে আমি ব্যাচ 2 তে অণুজীব পড়াবো, সেটা পড়তে পারো। অণুজীব লাগবেই, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন বোটানি। ব্যাকটেরিয়া এটিপি প্রডিউস করে কিসের মাধ্যমে? হ্যাঁ, অ্যারোবিক অ্যাজোব্যাক্টর উদাহরণ দিতে পারো। সিউডোমোনাস আমার কাছে ভালো লাগে। প্লাজমা মেমব্রেন, এক্সিলেন্ট। ব্যাকটেরিয়া এনার্জি প্রডিউস করে কি দিয়ে? আমাদের প্লাজমা মেমব্রেন দিয়ে। ব্যাকটেরিয়া এনার্জি প্রডিউস করে কিসের মাধ্যমে? প্লাজমা মেমব্রেনের মাধ্যমে। ব্যাকটেরিয়া এনার্জি প্রডিউস করে কিসের মাধ্যমে? প্লাজমা মেমব্রেনের মাধ্যমে। দ্যাট মিন্স ব্যাকটেরিয়া কিন্তু নিজস্ব এনার্জি প্রডিউসের ক্যাপাবিলিটি আছে। সে আমাদের বডিতে গিয়ে কি করলো, মাইটোকন্ড্রিয়া তৈরি হয়ে গেল, মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়েছে। সো সে আমার বডির জন্য একটা লাইফ সেভিং জিনিস তৈরি করেছে না, সে আমাদের বডির জন্য একটা লাইফ সেভিং জিনিস তৈরি করেছে। একই সাথে এই প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া, এই যে আমাদের ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এবং অ্যারোবিক ব্যাকটেরিয়া, এরা আমাদের বডিতে থেকে এই যে একটা ঝিল্লিবদ্ধ আবরণে আবৃত থেকে তার নিজেরাও কিন্তু একটা প্রোটেকশন পাচ্ছে। তার মানে এই যে দুইটা ব্যাকটেরিয়া আমাদের বডিতে রূপান্তরিত হলো, তারা নিজেরাও আমাদের থেকে উপকৃত হচ্ছে, বা আমাদের কোষ থেকে উপকৃত হচ্ছে, আমাদের প্রকৃত কোষগুলাও তাদের থেকে উপকারিতা পাচ্ছে। এরকম পারস্পরিক সহযোগিতায় যখন দুইজনই দুইজনকে হেল্প করে, তখন সেই কন্ডিশনটাকে বলি আমরা মিথজীবিতা বা সিমবায়োসিস। তখন সেই জিনিসটাকে আমরা কি বলি? মিথজীবিতা বা সিমবায়োসিস। তখন আমরা সেই জিনিসটাকে কি বলি? মিথজীবিতা বা সিমবায়োসিস। মিথজীবিতা বা সিমবায়োসিস। মিথজীবিতা বা সিমবায়োসিস। মিথজীবিতা বা সিমবায়োসিস। তো আমরা এটাকে কি বলি? সিমবায়োসিস বলি। কি বলি? সিমবায়োসিস বলি। মিথজীবিতা বা সিমবায়োসিস বলি, যে যখন দুইটা প্রাণী একে অপরকে হেল্প করে। এবং চিন্তা করে দেখো, এটা কোথায় ঘটেছে? আমাদের প্রকৃত কোষের বাইরে না ভেতরে? অবশ্যই ভেতরে। সো ভেতরে যদি ঘটে থাকে কিছু, তখন সেটাকে আমরা বলি এন্ডো বলি। তখন আমরা সেটাকে কি বলি? এন্ডো বলি। সো এটা হচ্ছে আমাদের এন্ডোসিমবায়োসিস। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি এন্ডোসিমবায়োসিস। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা এন্ডোসিমবায়োসিস বলি। এন্ডোসিমবায়োসিস বলি। এবং এন্ডোসিমবায়োসিস যারা ঘটায় তাদেরকে কি বলবো? এন্ডোসিমবায়ন্ট। সো এন্ডোসিমবায়োসিস বলি এই প্রসিডিউরটাকে। এই যে আমাদের এই প্রসিডিউর, একজন একজনকে হেল্প করছে, এটাকে বলি এন্ডোসিমবায়োসিস। এবং পরীক্ষায় আসে যে এন্ডোসিমবায়ন্ট কাদের বলি? সিমবায়ন্ট। সিমবায়ন্ট মানে যারা এন্ডোসিমবায়োসিসে হেল্প করে। কে কে হেল্প করে? মেইনলি প্লাস্টিড এন্ড মাইটোকন্ড্রিয়া। পরীক্ষার মধ্যে আসে নিচের কোনটা? এন্ডোসিমবায়ন্ট। মাইটোকন্ড্রিয়া।
মাইটোকন্ড্রিয়া। সেটা পরীক্ষার মধ্যে আসে এবং তোমরা পরীক্ষার মধ্যে মাশাআল্লাহ দিলে কনফিডেন্ট সহকারে ভুল করে দিয়ে আসো এই জিনিসটা। এন্ডোসিম্বায়ন্ট, একটা হচ্ছে প্লাস্টিড আর একটা হচ্ছে কি লেখা রাখছি মাইটোকন্ড্রিয়া। সো আমাদের এই যে প্লাস্টিড রয়েছে এবং মাইটোকন্ড্রিয়া আছে, এরা দুজন আমাদের এন্ডোসিম্বায়ন্ট, তারা এন্ডোসিম্বায়োসিসে হেল্প করে। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সো এতটুকু পর্যন্ত লেখা হয়েছে এবং যদি কোনো প্রশ্ন থাকে এতটুকু পর্যন্ত টিল নাও তুমি আমাকে প্রশ্ন করতে পারো। সিম্বায়োসিস, সিম্বায়োসিস কথার অর্থ হচ্ছে মিথজীবিতা। যখন দুইটা জীব পাশাপাশি থেকে একে অপরকে হেল্প করে। যে পরজীবিতা মানে কি, যখন একজন আরেক মানে একজন জাস্ট হেল্প হয়, আরেকজন কোনো উপকার পায় না, আরেকজন জাস্ট অপকারই পায়। যেমন আমাদের চুলের মধ্যে কৃমি না, মেয়েদের চুলে কি জানি থাকে, উকুন, যারা উকুন থাকে, এই যে মেয়েদের চুলে উকুন থাকে, উকুন কি আমাদের কোনো উপকার করে না। উকুন কি করে, আমাদের থেকে রক্ত খায়, রক্ত খায় মাথার ভেতর গর্ত টর্ত করে ঘাটা বানায় অস্থির অবস্থা। মেয়েরা অনেকে আছে, যে আমার একটা কাজিন আগে আমাদের বাসায় থাকতো, খালা ছোট খালা মারা গেছে, তো ও কি করতো, এরকম চুল দিয়ে এক হাতে হচ্ছে যে এই দুই হাত দিয়েই সে উকুন বের করতো, দুই হাত দিয়ে উকুন বের করতো, আবার একটু পর খাইতো, উকুন বের করতো, সারাদিন উকুন উকুন এরকম করতো আর খাইতো। মানে উকুন পরিষ্কার করতো আর খাইতো, দুইটাই একসাথে চলতো। ঠিক আছে, সো হচ্ছে উকুন আমাদের কোনো হেল্প করে না, ও খালি আমাদের থেকে এই খায়া যাচ্ছে, সেটাকে বলি পরজীবিতা বা প্যারাসাইটিজম বলি। আর যখন দুইটা জীব পাশাপাশি থেকে একে অপরের থেকে উপকৃত হয় তখন সেটাকে আমরা বলি মিথজীবিতা বা সিম্বায়োসিস বলি। তো এখানে আমাদের দেহের ভেতর বা একটা প্রকৃত কোষ কি করছে, চারপাশ থেকে আমাদের এই আদি কোষ যে অ্যারোবিক ব্যাকটেরিয়া এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যারোবিক ব্যাকটেরিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াকে আবৃত করে রক্ষা করছে। সো এজন্য আমাদের হচ্ছে যে এই যে দুইটা ব্যাকটেরিয়া আছে আমাদের, তারা নিজেরা উপকৃত হচ্ছে। একই সাথে এরা আমাদের বডিতে অ্যারোবিক ব্যাকটেরিয়াটা মাইটোকন্ড্রিয়া এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা আমাদের প্লাস্টিডে কনভার্ট হয়ে আমাদের প্রকৃত কোষের জৈবিক চাহিদা মেটাতে সাহায্য করছে। তার মানে প্রকৃত কোষ উপকৃত হচ্ছে, আদি কোষ উপকৃত হচ্ছে, দুইজনই দুইজনের থেকে উপকার পাচ্ছে, কেউ কাউকে কোনো ক্ষতি করছে না। সো এই জিনিসটাকে আমরা বলি সিম্বায়োসিস বা মিথজীবিতা বলি। ঠিক আছে, বুঝতে পেরেছো? যে বোঝনি, রামিসা আঞ্জুম বোঝনি বলেছো, বুঝতে পেরেছো? আচ্ছা, এই কথা তো আগেই বললাম যে প্রকৃত কোষে রাইবোজোম 80S হয়, বাট এখানে আমাদের এই যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এই দুইটা, এই যে প্রকৃত উদ্ভিদ কোষ, এখানে যে আমরা রাইবোজোম দেখতে পাবো, এখানে যে ফ্রি রাইবোজোম আছে, এখানে যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর এর সাথে যে রাইবোজোম যুক্ত রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, সেই জায়গাগুলো যদি তুমি দেখো, সেই রাইবোজোম গুলো আমাদের 80S রাইবোজোম হবে। কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে যদি তুমি রাইবোজোম নিয়ে গুতাগুতি করো, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে রাইবোজোম পাওয়া যাবে এবং তাদের মধ্যে 70S রাইবোজোম পাওয়া যাবে। কারণ কি, মাইটোকন্ড্রিয়া আসছে আমাদের অ্যারোবিক ব্যাকটেরিয়া থেকে, ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোজোম কত হয়, 70S। প্লাস্টিড আসছে কার থেকে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া থেকে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া রাইবোজোম কত হয়, 70S। ঠিক আছে, আর কোনো কোশ্চেন, আর কোনো কনফিউশন? ওকে, এবার আসো যে আমরা হচ্ছে যে একটা কোষ নিয়ে, মানে হচ্ছে কোষের মধ্যে আমরা নর্মালি দেখতে পাই দুই টাইপের কোষ আছে, একটা প্রাণী দেহে যেটা থাকে প্রাণী কোষ, উদ্ভিদ দেহে যেটা থাকে উদ্ভিদ কোষ বলি আমরা। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অফ কোষ, যে আমরা একটাকে বলি প্রাণী কোষ আর একটাকে বলি কি আমরা উদ্ভিদ কোষ বলি। এই যে আমাদের প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ রয়েছে, এই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে আমাদের বেসিক কিছু পার্থক্য আমাদের জানতে হবে। সো কোষ বললে আমরা নর্মালি দুইটা কোষের গঠন দেখতে পাই, একটাকে বলি হচ্ছে যে আমরা প্রাণী কোষ, আরেকটাকে আমরা কি বলি, একটাকে বলি আমরা প্রাণী কোষ বলি, আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে আমরা বলি উদ্ভিদ কোষ। তো একটাকে বলি আমরা প্রাণী কোষ, আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে বলি হচ্ছে যে আমরা উদ্ভিদ কোষ। তো একটাকে বলি হচ্ছে যে আমরা প্রাণী কোষ এবং আরেকটাকে কি বলি আমরা, আরেকটাকে বলি আমরা উদ্ভিদ কোষ, আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে বলি আমরা উদ্ভিদ কোষ। তো প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। কি কি বেসিক পার্থক্য আমাদের প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে রয়েছে? এক নম্বর যে পার্থক্য আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে প্রাণী কোষে আমাদের ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে না। সহজ ভাষায় প্রাণী কোষে আমাদের হচ্ছে কোনো প্লাস্টিড থাকে না।
উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড অবশ্যই থাকতে হবে উদ্ভিদ কোষের মধ্যে। তো বাহ্যিকভাবে আমরা উদ্ভিদ কোষ দেখতে পাই কি সবুজ হয়, নরমালি উদ্ভিদ কোষের পাতাগুলা বা একটা পোর্শন হচ্ছে আমাদের সবুজ থাকে, সো প্লাস্টিড থাকতেই হবে তাদের মধ্যে। এরপর হচ্ছে আরেকটা বেসিক পার্থক্য হচ্ছে কোষ প্রাচীর। প্রাণী কোষে আমাদের কোনো কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে আমাদের কি থাকে না, কোনো কোষ প্রাচীর থাকে না। আর হচ্ছে এখানে আমাদের কোষ প্রাচীর থাকে, সেই জায়গায় আমাদের কি রয়েছে, এখানে আমাদের কোষ প্রাচীর থাকে। এখন দুইটা তো বললাম যে এই জায়গায় থাকে না ওইখানে থাকে, তোমরা কি আমাকে এমন একটা অঙ্গাণুর নাম বলতে পারবা যেটা প্রাণী কোষে থাকে বাট উদ্ভিদ কোষে থাকে না? এমন একটা অঙ্গাণুর নাম কি তোমরা বলতে পারবা যেটা প্রাণী কোষে আছে বাট উদ্ভিদ কোষের মধ্যে নেই? আমাকে এমন একটা অঙ্গাণুর নাম বলো যেটা প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নেই। কারণ আমরা তো এখানে দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নেই, বাট এমন কিছু কি আছে যেটা প্রাণী কোষে আছে বা উদ্ভিদ কোষে নেই? ব্যাকটেরিয়াগুলো উদ্ভিদ দেহে আগে থেকেই থাকে না, ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে আমাদের প্রকৃত কোষে প্রবেশ করেছে, তারপর সেই প্রকৃত কোষগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 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 যখন নতুন কোষ তৈরি করেছে, তখন নতুন কোষের মধ্যেও সেম ফিচার নিয়েই তারা হচ্ছে যে সামনে এগিয়ে গিয়েছে। এক্সিলেন্ট। সেন্ট্রিওল কি, এই যে আমাদের সেন্ট্রিওল যে আছে, এই সেন্ট্রিওল গুলা প্রাণী কোষে থাকে, সেন্ট্রিওল থাকে যেটা আমাদের উদ্ভিদ কোষে থাকে না, সেন্ট্রিওল থাকে, এই জায়গায় আমাদের সেন্ট্রিওল থাকে না। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ তোমরা কথা বলেছো যে গহ্বর, গহ্বর, তোমরা গহ্বরের টার্ম বলেছো। গহ্বর আমি যদি তোমাদের বলি যে গহ্বর যে রয়েছে, এই গহ্বর দুই টাইপের হতে পারে, একটাকে বলি আমরা বড় গহ্বর, আরেকটাকে বলি আমরা ছোট গহ্বর। যে বড় গহ্বর যে রয়েছে, আমরা এই বড় গহ্বর যে রয়েছে তাকে আমরা বলি ভ্যাকিউল বলি, তাকে আমরা কি বলি, ভ্যাকিউল বলি। আর ছোট যে গহ্বর আছে তাকে আমরা ভেসিক্যাল বলি। বড় গহ্বরকে আমরা কি বলি, বড় গহ্বরকে আমরা বলি ভ্যাকিউল বলি, আর ছোট গহ্বরকে আমরা কি বলি, ভেসিক্যাল বলি। সো প্রাণী কোষের ভিতর ছোট ছোট গহ্বর দেখা যায়। প্রাণী কোষের মধ্যে আমরা কি দেখতে পাবো, প্রাণী কোষে আমরা দেখতে পাই ছোট ছোট গহ্বর, ছোট ছোট গহ্বর। তো প্রাণী কোষে আমরা ছোট ছোট গহ্বর দেখতে পাই, দ্যাট মিনস প্রাণী কোষে আমরা যাদের দেখতে পাবো তাদেরকে আমরা বলতে পারি ভেসিক্যাল বলতে পারি। আর উদ্ভিদ কোষে আমরা দেখতে পাবো ছোট ছোট গহ্বর গুলা মিলিত হয়ে একটা বড় গহ্বর তৈরি হয়েছে, এবং এটা ছোটখাটো বয়সে হয় না, এটা হচ্ছে একটু বুড়া বয়সে হয়, একটু বুড়া বয়সে। বুড়া বয়স মানে কি, যে বয়স্ক কোষের মধ্যে দেখা যায় যে ছোট ছোট গহ্বর গুলা মিলিত একটা বড় গহ্বর তৈরি হয়, যেখানে আমরা কি দেখতে পাই যে আমাদের যে ছোট ছোট গহ্বর আছে, এই ছোট ছোট গহ্বর মিলে, এই যে আমাদের ছোট ছোট গহ্বর আছে, এই ছোট ছোট গহ্বর মিলে আমাদের হচ্ছে যে একটা বড় গহ্বর তৈরি হয়। ছোট ছোট গহ্বর মিলে আমাদের কি হয়, একটা বড় গহ্বর। এই যে ছোট ছোট গহ্বর আছে, এই ছোট ছোট গহ্বর গুলা মিলে কি হয়, আমাদের ছোট ছোট গহ্বর গুলা মিলে আমাদের একটা বড় গহ্বর, যেটাকে আমরা বলি কোষ গহ্বর, যেটাকে আমরা কি বলি, কোষ গহ্বর, বা ইংরেজিতে বলতে পারি আমরা সেল ভ্যাকিউল। কোষ গহ্বর তারা তৈরি করে, ছোট ছোট কোষগুলো মিলে কোষ গহ্বর তারা তৈরি করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে একটা ভালো পার্থক্য তোমরা বলেছো। আরেকটা পার্থক্য বা ডিফারেন্স যদি বলতে হয় তাহলে সেটা বলা যায় নিউক্লিয়াসের পজিশন নিয়ে। যেখানে যেহেতু ছোট ছোট গহ্বর, নিউক্লিয়াসটা আমাদের হচ্ছে একদম কোষের সেন্ট্রালি প্লেস থাকবে। প্রাণী কোষের মধ্যে আমরা দেখতে পাই নিউক্লিয়াস মাঝে থাকে, এখানে আমরা প্রাণী কোষের কি দেখতে পাবো, যে আমাদের নিউক্লিয়াস মাঝে আছে। নিউক্লিয়াস কই থাকে, নিউক্লিয়াস হচ্ছে আমাদের মাঝে থাকে, নিউক্লিয়াস আমাদের মাঝে থাকে, যে একদম সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস থাকবে আমাদের। বাট এই উদ্ভিদ কোষ যে আছে, উদ্ভিদ কোষটায় তো বিশাল এক গহ্বর আছে, বিশাল এক সেল ভ্যাকিউল আছে। এই বিশাল গহ্বর বা সেল ভ্যাকিউলকে তো আমাদের জায়গা দিতে হবে। বিশাল গহ্বর বা এত বড় জায়গায় সেল ভ্যাকিউলকে জায়গা দেওয়ার তো জায়গা নেই। এদের জায়গা দেওয়ার জন্য আমাদের এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা আমাদের মাঝে থাকে না, নিউক্লিয়াসটা এক পাশে সরে যায়। সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস হচ্ছে আমাদের এক পাশে সরে যায়। নিউক্লিয়াস কি হয় আমাদের, নিউক্লিয়াস আমাদের এক পাশে সরে যায়। নিউক্লিয়াস কি হয় আমাদের, নিউক্লিয়াস আমাদের এক পাশে সরে যায়। আমরা দেখতে পাই যে যে কোনো একটা পাশে আমাদের এই নিউক্লিয়াসটা সরে যাচ্ছে, যে কোনো এক পাশে আমাদের কি হচ্ছে, এই নিউক্লিয়াস সরে যাচ্ছে, যে নিউক্লিয়াসটা যে কোনো এক পাশে চেপে যাচ্ছে আমাদের এখানে। আরেকটা কিছু, আর কিছু কি তোমরা বলতে চাও এই জায়গায়, অ্যাড করতে চাও যে প্রাণী কোষ উদ্ভিদ কোষের পার্থক্যের মধ্যে? তোমরা নিজের থেকে স্বেচ্ছায় কোনো কিছু এখানে অ্যাড করতে চাইলে আমাকে বলতে পারো। সেটা হচ্ছে তোমরা কিছু বলছো, গোলজি বডি, গোলজি বডি অ্যাড করতে চাও সায়মা?
আমি বলি যে সঞ্চিত খাদ্য অ্যাড করো। প্রাণীকোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন আর চর্বি। প্রাণীকোষের সঞ্চিত খাদ্য যদি আমি বলি যে প্রাণীকোষের সঞ্চিত খাদ্য, প্রাণীকোষের কি, প্রাণীকোষের হচ্ছে সঞ্চিত খাদ্য। প্রাণীকোষের সঞ্চিত খাদ্য আমরা দেখতে পাবো কি, দুইটা জিনিস আছে, একটা গোলজি বডি, একটা হচ্ছে যে প্লাস, আচ্ছা একটা হচ্ছে কি বলি স্টার্চ, আর একটা হচ্ছে আমাদের কি বলতেছো সাদাব, একটা হচ্ছে গ্লাইকোজেন আর একটা হচ্ছে আমাদের চর্বি। প্রাণীকোষের সঞ্চিত খাদ্য হচ্ছে আমাদের দুইটা, একটা কি গ্লাইকোজেন, গ্লাইকোজেন, আর একটা হচ্ছে আমাদের চর্বি, বা মেইনলি যেটা বলতো, এই দুইটা আমাকে তোমরা বলো যে তোমরা 22 ব্যাচ অন দা ভার্জ, যে তোমাদের এটা কিন্তু লাস্ট মাস, তারপর কিন্তু আমরা হচ্ছে যে আমাদের আহ অন্য প্ল্যান যেটা আছে আমাদের চলে যাব আমরা কয়েকদিনের মধ্যেই, অন্য প্ল্যান দিয়ে দিব তোমাদের সামনে। যারা পারো আগে ভর্তি হয়ে যায়, আগে ভর্তি হলে একটা ডিসকাউন্ট আছে। দেখো এই যে আমাদের গ্লাইকোজেন আছে, এই গ্লাইকোজেনটা কোন গ্লুকোজের পলিমার সেটা আমাকে বলবা। গ্লাইকোজেনটা আমাদের কোন গ্লুকোজের পলিমার, গ্লাইকোজেন কোন গ্লুকোজের পলিমার সেটা তুমি আমাকে বলবা। আর চর্বি বা ফ্যাট বলতে অনেক টাইপের ফ্যাট আছে, যেমন এলডিএল একটা ফ্যাট, এইচডিএল একটা ফ্যাট, কোলেস্টেরলও ওয়ান কাইন্ড অফ ফ্যাট। সো এই জায়গায় যে আমাদের সঞ্চিত খাদ্যরূপে যে ফ্যাটটা থাকে, এই ফ্যাটটা মূলত কি, যে এই চর্বিটা মূলত কি সেটা আমাকে তুমি বলবা, ঠিক আছে? এই যে গ্লাইকোজেন সেটা কার পলিমার, এবং এই চর্বিটা মূলত কি রূপে জমা হয় আমাদের বডিতে, কি নামে জমা হয় আমাদের মধ্যে। থিঙ্ক, থিঙ্ক, থিঙ্ক। অনলাইন কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করবা কে, এই যে এখানে যারা আছো, আমি ফার্স্ট কম্পিটিশনটা আমার ব্যাচের স্টুডেন্টদের থেকে করব। ফার্স্ট কম্পিটিশনটা ওপেন ফর অল থাকবে না, ফার্স্ট কম্পিটিশনটা থাকবে হচ্ছে যে জাস্ট তোমাদের জন্য। তারপর যদি সেটা সফল হয় দেন আমরা হচ্ছে যে ওইটা ইয়াতে যাব, ভার্সন বা সিকুয়েলে যাব, অনলাইন লাইভ কুইজ কন্টেস্ট। আলফাডিয়ান ট্রাইগ্লিসারাইড, জেসমিন আক্তার, ও ইয়া তাহিন ইমতিয়াজ, ইউ রক। গ্লাইকোজেন হচ্ছে আমাদের কার পলিমার, আলফা গ্লুকোজের পলিমার, কার পলিমার, আলফা গ্লুকোজের পলিমার। আর চর্বিটা মেইনলি কি রূপে জমা থাকে, ট্রাইগ্লিসারাইড রূপে জমা হয়, কি রূপে জমা হয়, ট্রাইগ্লিসারাইড বা নিউট্রাল ফ্যাট রূপে জমা হয়, ট্রাইগ্লিসারাইড বা নিউট্রাল ফ্যাট রূপে জমা হয়, ট্রাইগ্লিসারাইড বা নিউট্রাল ফ্যাট রূপে জমা হয়। আর উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি, স্টার্চ হচ্ছে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য। আর উদ্ভিদের ভেতর যে আমরা কাঠ দেখতে পাই, উদ্ভিদের ভেতর যে কোষ প্রাচীর আছে, উদ্ভিদের মধ্যে বিশেষত এই যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, এই কোষ প্রাচীরের প্রধান উপাদান, কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে আমাদের বিটা ডি গ্লুকোজ, স্থূল সেলুলোজ, কি সেলুলোজ, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ, সেলুলোজটা বিটা ডি গ্লুকোজের পলিমার, ঠিক আছে? বায়োলজি, বায়োলজি, বায়োলজি কুইজ, বায়োলজি কুইজ, বায়োলজি, অনলাইন লাইভ biology quiz, first ever in Bangladesh. ওকে, পিনোসাইটিক ফোস্কা, আচ্ছা এগুলোটা জানলেই হবে, লেখা শেষ হলে বইলো। আজকে কমেন্ট আসতে অনেক ঝামেলা করতেছে, মেসেঞ্জারের সাথে সাথে কি ফেসবুকও ভাবলো যে না আমার ছেলেটা ডাউন হয়ে গেছে, আমিও একটু ডাউন হই। মেসেঞ্জার যে ডাউন হয়েছে এটা আমি ফেসবুকে এসে জানতে পারছি যে মেসেঞ্জার ডাউন হয়েছে, মানুষ স্ট্যাটাস দিচ্ছে মেসেঞ্জার ডাউন হয়ে গেছে, সবার মেসেঞ্জারে কি প্রবলেম হচ্ছে, আমার মেসেঞ্জারে অনেক প্রবলেম হচ্ছে, লাইফলেস।
এবার আসো কোষ তত্ত্ব, সেল থিওরি। কোষ তত্ত্ব তিনজন বিজ্ঞানী দিয়েছে, তাদের নাম পরীক্ষার মধ্যে আসে। যে কোষ তত্ত্ব বা সেল থিওরি কারা কারা দিয়েছে, কোষ তত্ত্ব বা সেল থিওরি কে কে দিয়েছে এটা পরীক্ষার মধ্যে আসে। কোষ তত্ত্ব বা সেল থিওরি তিনজন বিজ্ঞানী দিয়েছে। তিনজন বিজ্ঞানীর নাম হচ্ছে SSV, স্লাইডিং, সোয়ান এন্ড ভার্চু। SSV, তো তিনজন বিজ্ঞানী স্লাইডেন, সোয়ানসন এন্ড ভার্চু। স্লাইডেন, সোয়ানসন আর হচ্ছে ভার্চু। স্লাইডেন, সোয়ানসন এবং ভার্চু, তারা হচ্ছে এই সেল থিওরি দিয়েছে। কি থিওরি? একদম ফালতু থিওরি। যে কি বলছে, কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক এবং শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। কোষ হলো জীবের মৌলিক একক। কোষ হলো বংশগতির একক। সব কোষ, সব জীবী কোষ দ্বারা গঠিত এবং সেই কোষগুলো পূর্ব গঠিত কোনো কোষ থেকে আসছে। এগুলো তো ফালতু কথাবার্তা, এগুলো তো সবাই জানে। যাই হোক, বলছে, তাদের প্রতি সম্মান রেখে আমরা একটু পড়লাম। পরীক্ষার মধ্যে তাদের নামটা আসে, তো তাদের নামটা হচ্ছে আমাদের জন্য মনে রাখা একটু ফরজ, ঠিক আছে? এবার আসো যে আমাদের কোষকে আমরা হচ্ছে কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। আমাদের যে কোষ আছে সেই কোষটাকে আমরা হচ্ছে কাজের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কোষকে। এই যে আমাদের কোষ আছে, এই কোষকে আমরা কাজের ভিত্তিতে, যে কেমন কাজ করছে কাজের ভিত্তিতে আমরা দুই ভাগে কাজ ভাগ করতে পারি থাকে। একটাকে আমরা বলি হচ্ছে যে দেহকোষ, একটাকে আমরা কি বলি, একটাকে আমরা বলি হচ্ছে দেহকোষ, আরেকটাকে আমরা বলি হচ্ছে জনন কোষ। একটাকে বলি আমরা দেহকোষ, আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে বলি আমরা জনন কোষ বলি। একটাকে বলি দেহকোষ, আরেকটাকে বলি আমরা জনন কোষ। জনন কোষের উদাহরণ দুইটা, একটা হচ্ছে আমাদের শুক্রাণু, আরেকজনের নাম ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু। এবং জনন কোষ কি হবে? জনন কোষ আমাদের হ্যাপ্লয়েড হয়, আর দেহকোষ আমাদের কি হয়? ডিপ্লয়েড হয়। সো দেহকোষের নাম বলাটা আমি প্রয়োজন মনে করি না। শুক্রাণু ডিম্বাণু ছাড়া যাই আছে বা যারা হ্যাপ্লয়েড না, মানে শুক্রাণু ডিম্বাণু ছাড়া যাই আছে সবাই আমাদের হচ্ছে আসলে কি এই দেহকোষ রূপে কাজ করে। বাট একটা খুব ইম্পর্টেন্ট টার্ম মনে রাখতে হবে, এই দেহকোষের ইংরেজি হচ্ছে সোমাটিক সেল। সোমাটিক সেল। আর হচ্ছে আমাদের জনন কোষের ইংরেজি কি? গ্যামেট। জনন কোষের ইংরেজি হচ্ছে গ্যামেট। গ্যামেট, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, গ্যামেট। ওকে, তারপর আসা যাক হচ্ছে আমাদের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, যে আমাদের নিউক্লিয়াসের গঠন কেমন তার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা প্রোক্যারিওটিক, আরেকটাকে বলি আমরা ইউক্যারিওটিক বলি। যে নিউক্লিয়াসের ভাগের উপর, যে নিউক্লিয়াস কিভাবে আছে সেটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে কোষটাকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। সো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে যে দুই ভাগে ভাগ করি, তারা খুবই ফেমাস দুইটা ভাগ এবং আমরা ছোটবেলা থেকেই তাদের ভাগটা জানি, যে কি প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক আমাদের। সো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, যাদের নিউক্লিয়াস কেমন আছে সেটার উপর ভিত্তি করে। যে কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, তাদের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, তাদের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের উপর দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলি হচ্ছে যে আমরা প্রোক্যারিওটিক, ক্যারিওটিক, আরেকটাকে বলি আমরা ইউক্যারিওটিক, আরেকটাকে বলি আমরা ইউক্যারিওটিক। সো প্রো মানে হচ্ছে আমাদের আদি। প্রো মানে কি আমাদের? প্রো মানে হচ্ছে আমাদের আদি। আর ক্যারিও, ক্যারিও কথাটা এসেছে ক্যারিয়ন থেকে, ক্যারি অন। ক্যারিয়ন মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে আমাদের নিউক্লিয়াস। তো প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট। আর ইউ সবসময় ইউ দ্বারা বুঝাবে প্রকৃত। ইউ ওয়ার্ডটা দিয়ে সবসময় কি বুঝাবে? প্রকৃত টার্মটা বুঝাবে। আর ক্যারিওটা আসছে কোথা থেকে? ক্যারিয়ন থেকে আসছে। ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস।
তো এই নিউক্লিয়াসটা আমাদের প্রকৃত নিউক্লিয়াস হবে, ভুগিচুগি নিউক্লিয়াস এখানে হবে না। সো এটাকে আমরা কি বলি, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট আর আদি নিউক্লিয়াস বিশিষ্ট। মেইন পার্থক্য দুইটার মধ্যে হচ্ছে যে এখানে আমাদের কি থাকে, যে আমরা যদি বলি যে দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে যেখানে আমাদের কোনো এখানে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নেই, যেমন কি নিউক্লিয়াসের উপরেও কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই, এখানে আমাদের কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নেই। অঙ্গাণু মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যে আমাদের অঙ্গ রয়েছে বা ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আমরা দেখতে পাই, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। তো ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু এখানে নেই। এমন কি হচ্ছে নিউক্লিয়াসটাও কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু নেই, এমনকি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনও নেই। এমনকি এদের মধ্যে আমরা কি দেখতে পাই, এমনকি এদের মধ্যে আমরা দেখতে পাই যে এদের ক্ষেত্রে কোনো নিউক্লিয়ার মেমব্রেনও থাকে না, এদের মধ্যে কি নেই, কোনো নিউক্লিয়ার মেমব্রেনও নেই। সো এই যে আমরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নেই, এদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে এদের মধ্যে আমাদের কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আমরা দেখতে পাই না, কোনো বদ্ধ অঙ্গাণু নেই, এমনকি এদের নিউক্লিয়ার মেমব্রেনও নেই। তো নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকে, ধরো এটা একটা সেল, এটা একটা সেল, হ্যাঁ, কোষ ঝিল্লি সবার মধ্যে আছে, ওদেরও কিন্তু কোষ ঝিল্লি আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীরও থাকে। সো এটা হচ্ছে যে আমাদের যে নিউক্লিয়াস, ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই জায়গাটা কি আমাদের, এই জায়গাটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ধরো এই জায়গাটা আমাদের নিউক্লিয়াস। এই যে আমাদের নিউক্লিয়াস যে আছে, এই নিউক্লিয়াসের ভেতর আমাদের হচ্ছে যে ধরো এটা নিউক্লিওলাস, এই নিউক্লিয়াস বেস্ট করে ক্রোমাটিন তন্তুগুলো প্যাঁচায় প্যাঁচায় আছে। এখন হচ্ছে বাই এনি মিনস যদি আমাদের হচ্ছে যে এই নিউক্লিয়ার মেমব্রেনটা চলে যায়, নিউক্লিয়ার মেমব্রেন যদি আমাদের চলে যায়, তাহলে কি হচ্ছে যে এই যে নিউক্লিয়ার তন্তুগুলা যে আছে, ক্রোমাটিন তন্তুগুলো আছে, ডিএনএ প্যাঁচায় প্যাঁচায় যে জিনিসটা তৈরি হয়েছে, সে লেফট অ্যালোন ফিল করবে যে তাকে মানুষ কি করেছে, তাকে মানুষ ছেড়ে চলে গেছে। তো নিউক্লিয়ার মেমব্রেন নেই। সো আমাদের এই যে ক্রোমাটিন তন্তু যে রয়েছে, আমাদের যে ক্রোমাটিন তন্তুগুলা রয়েছে বা আমাদের যে ডিএনএ গুলা আছে, সো এই যে ডিএনএ তারা মুক্তভাবে সাইটোপ্লাজমে ভাসমান থাকে, এমনকি নিউক্লিয়ার মেমব্রেন নেই। তাই এদের যে ডিএনএ আছে, তাই এদের ডিএনএ হচ্ছে আমাদের কি হয়, যে সাইটোপ্লাজমে মুক্ত ভাসমান থাকে। এদের ডিএনএ হচ্ছে সাইটোপ্লাজমে আমাদের হচ্ছে মুক্ত ভাসমান থাকে। সাইটোপ্লাজমে কি থাকে, সাইটোপ্লাজমে আমাদের মুক্ত ভাসমান থাকে, মুক্ত ভাসমান থাকে। যে স্থানে থাকে, ধরো এই স্পেসিফিক স্থানে আমাদের এই নিউক্লিয়াস গুলা ভাসতেছে, যে জায়গায় মুক্তভাবে যে ছড়ানো থাকে, সেই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়য়েড। এই যে আমাদের মুক্তভাবে ভাসমান থাকে, সে জায়গাকে, যে জায়গায় আমাদের ভাসমান থাকে, সে জায়গাকে আমরা বলি নিউক্লিয়য়েড। সে জায়গাকে আমরা কি বলি, জায়গাকে আমরা বলি নিউক্লিয়য়েড। তাকে আমরা কি বলি, নিউক্লিয়য়েড বলি আমরা যে জায়গাটাকে, যে জিনিসটা নিউক্লিয়াসের মতো জায়গাটাকে, মানে এই যে জায়গাটা বা এই যে মুক্ত ভাসমান অবস্থা আছে, জিনিসটাকে আমরা নিউক্লিয়য়েড বলি। কেন, অয়েড, অয়েড সবসময় মনে রাখবা রিজেম্বল করে লাইক, অয়েড মানে হচ্ছে লাইক, নিউক্লিয়য়েড যে নিউক্লিয়াসের মতো দেখতে, যে দেখতে কিসের মতো মনে হয়, যে নিউক্লিয়াস, বাট এটা আসলে নিউক্লিয়াস না। নিউক্লিয়াস হলে তো আমাদের নিউক্লিয়ার মেমব্রেন থাকা লাগবে, যেটা ওদের এখানে নাই। এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা এখানে বললাম যে ডিএনএ সাইটোপ্লাজমে ভাসমান থাকে। এখন ডিএনএটাই কি ক্রোমোজোম, নাকি ডিএনএ এর সাথে আর কিছু থাকে যেটা ক্রোমোজোমে কনভার্ট করে? তোমরা আমাকে বলতে পারবে যে ডিএনএ নিজেই কি ক্রোমোজোমে কনভার্ট হয়, নাকি ডিএনএ এর সাথে অন্য কেউ মিলে ডিএনএটাকে ক্রোমোজোমে কনভার্ট হতে সাহায্য করে? That's awesome. बदल रहे हैं आज जिंदगी के चाल, जरा सवाल हो। ভেরি গুড, ডিএনএ হিস্টোন প্রোটিন। সো নরমালি আমাদের কি হয়, যে আমরা দেখতে পাই যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, খুব সুন্দর একটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন কিভাবে হচ্ছে আমাদের প্যাঁচায় প্যাঁচায় ক্রোমাটিন তৈরি করে, এটা খুব সুন্দর আমরা দিয়েছি। ডিএনএ আর হিস্টোন প্রোটিন তারা দুজন ফোল্ডেড হয়ে প্যাঁচায়, তারা দুজন ফোল্ডেড হয়ে তৈরি করে হচ্ছে আমাদের
নিউক্লিওজোম, নিউক্লিওজোম, সেই নিউক্লিওজোমটা আমাদের আরো প্যাঁচায়া আরো ফোল্ডেড হয়, ফোল্ডেড হয়ে তৈরি করে ক্রোমাটিন তন্তু, ফোল্ডেড হয়ে কি তৈরি করে, ফোল্ডেড হয়ে তৈরি করে হচ্ছে ক্রোমাটিন তন্তু, ফোল্ডেড হয়ে কি তৈরি করে, ক্রোমাটিন তন্তু। সেই ক্রোমাটিন তন্তু আরো বেশি ফোল্ডেড হয়ে কি তৈরি করে, সেই ক্রোমাটিন তন্তু আরো বেশি ফোল্ডেড হয়ে আমাদের তৈরি করে হচ্ছে যে ক্রোমোজোম তৈরি করে, কি তৈরি করে, আরো বেশি ফোল্ডেড হয়ে আমাদের তৈরি করে হচ্ছে ক্রোমোসোম তৈরি করে, আরো বেশি ফোল্ডেড হয়ে কি তৈরি করে, আরো বেশি ফোল্ডেড হয়ে তৈরি করে হচ্ছে ক্রোমোজোম তৈরি করে। সো ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন মিলে আমাদের নিউক্লিওজোম, সেই নিউক্লিওজোম আরো প্যাঁচায় তৈরি করে হচ্ছে ক্রোমাটিন তন্তু, সেই ক্রোমাটিন তন্তু প্যাঁচায় প্যাঁচায় ক্রোমোজোম তৈরি করে। তাহলে আলটিমেটলি দেখো যে ডিএনএ এর সাথে আরেকটা যা লাগবে প্রোটিন ক্রোমোজোম তৈরির জন্য সে কিন্তু নাই, হিস্টোন প্রোটিন কিন্তু এদের ক্ষেত্রে থাকে না। এই যে আমাদের ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম আছে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আমরা যেটাকে বলি, এই যে আমাদের এই যে ডিএনএ, এই যে ডিএনএটা আছে না, এই যে ডিএনএ, এটাকে কিন্তু আমরা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমও বলি, এটাকে আমরা কি বলি, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। সো ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে একটা জিনিস মিসিং, সেই জিনিসটার নাম কি, সেই জিনিসটার নাম কিন্তু হিস্টোন প্রোটিন। সেজন্য এজন্য কিন্তু আমরা একে ডিএনএ বলে উল্লেখ করতে পারি, এজন্য একে আমরা কি করতে পারি, এজন্য কিন্তু আমরা একে ডিএনএ বলে উল্লেখ করি যে এটা ডিএনএ। কারণ কি তাদের মধ্যে কি নেই, কারণ তাদের মধ্যে আমাদের হিস্টোন প্রোটিন নামক জিনিসটা থাকে না, তাদের মধ্যে কি থাকে না, হিস্টোন প্রোটিন জিনিসটা থাকে না। তো এই যে তাদের মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না, যদি তাদের মধ্যে হিস্টোন প্রোটিন না থাকে তাহলে তো তারা আলটিমেটলি প্যাঁচায় 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 ক্রোমাটিন বা ক্রোমোজোম সেইভাবে তৈরি করতে পারবে না। তো এদেরটা কিন্তু কোনো প্রকৃত ক্রোমোজোম হয় না, এদের যে প্যাঁচায় প্যাঁচায় যে জিনিসটা তৈরি হয় এটা কিন্তু কোনো প্রকৃত ক্রোমোজোম না, এটা দেখা যায় আমাদের একটা জাস্ট শো হিসাবে তৈরি হয়, যে এটা কিন্তু কোনো প্রকৃত ক্রোমোজোম এই জায়গায় আমাদের তৈরি হয় না। একটা প্রশ্ন আমি আমার একটা এক্সামে করছিলাম, সেটা তোমরা অনেক স্টুডেন্ট ভুল করছো, যে তোমরা এক্সাম দিছো কিনা জানি না, কোন ব্যাচের জানি একটা পরীক্ষার প্রশ্ন ছিল, মোস্ট প্রবাবলি আলফা ব্যাচের একটা পরীক্ষার প্রশ্ন ছিল, যে একটা প্রশ্ন ছিল যে কার্যত বৃত্তাকার ডিএনএ, কার্যত বৃত্তাকার ডিএনএ, আমি যদি তোমাকে বলি যে কার্যকার বৃত্তাকার ডিএনএ, আরেকটা কথা যদি আমি বলি হচ্ছে প্রকৃত বৃত্তাকার ডিএনএ। তো এখন তুমি হচ্ছে যে এই দুইটা টার্মের মধ্যে আসলে পার্থক্যটা কি। প্রকৃত মানে হচ্ছে অ্যাকচুয়ালি, প্রকৃত মানে অ্যাকচুয়ালি যে অ্যানাটমিক্যালি সে বৃত্তাকার, প্রকৃত মানে কি যে অ্যাকচুয়ালি অ্যানাটমিক্যালি সে বৃত্তাকার, আর কার্যত মানে ফাংশনালি, যাকে দেখা মনে হচ্ছে বৃত্তাকার বাট সত্যিকারে সে বৃত্তাকার না, এ দেখা মনে হয় সে বৃত্তাকার বা কাজ করে বৃত্তাকার ডিএনএ এর মতো, বাট আসলে সে বৃত্তাকার ডিএনএ না, সে আসলে কি না, সে আসলে বৃত্তাকার ডিএনএ আমাদের না। তো এই কার্যত বৃত্তাকার ডিএনএ যেটা আছে সেটাকে আমরা বলি নিউক্লিয়ার ক্রোমোজোম বলি, যে নিউক্লিয়াসে যে ক্রোমোজোম আছে এটা ফাংশনালি বৃত্তাকারের মতো কাজ করে, এটা যখন রেপ্লিকেশন ঘটে, যখন একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয় তখন সেটা কি হয়, ফাংশনালি বৃত্তাকার রূপে কাজ করে, যে ফাংশনটা এমন ভাবে কাজ করে যে বৃত্তাকার ডিএনএ যেভাবে আমাদের রেপ্লিকেশন করে, বৃত্তাকার ডিএনএ আমাদের যেভাবে কাজ করে সেভাবে কাজ করে, বাট প্রকৃত বৃত্তাকার যে ডিএনএ আছে এটা অ্যাকচুয়ালি আমাদের প্রকৃত বৃত্তাকার ডিএনএ, এটা সত্যিকার আমাদের কি প্রকৃত বৃত্তাকার ডিএনএ। সেই কার্যত বৃত্তাকার যে ডিএনএ আছে, কার্যত বৃত্তাকার ডিএনএ, সো কি কার্যত বৃত্তাকার ডিএনএ কি বলি আমরা এটাকে, কার্যত বৃত্তাকার ডিএনএ। এই যে আমাদের কার্যত বৃত্তাকার ডিএনএ যে আছে, কার্যত বৃত্তাকার ডিএনএ এর নাম কি, কার্যত বৃত্তাকার ডিএনএ এর নাম হচ্ছে নিউক্লিয়ার ক্রোমোজোম, এর নাম কি, এর নাম হচ্ছে আমাদের নিউক্লিয়ার ক্রোমোজোম, এর নাম হচ্ছে আমাদের নিউক্লিয়ার ক্রোমোসোম, এদের নাম হচ্ছে আমাদের নিউক্লিয়ার ক্রোমোজোম। আর হচ্ছে যে আমাদের যে প্রকৃত বৃত্তাকার ডিএনএ, নিউক্লিয়ার ক্রোমোজোম না, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, একে আমরা কি বলি, একে আমরা বলি ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বলি একে আমরা। আর হচ্ছে প্রকৃত বৃত্তাকার ডিএনএ যেটা, এটা হচ্ছে আমাদের প্লাজমিড, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের প্লাজমিড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লাজমিড। সো এই হচ্ছে যে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ওদের মেইন জিনিস কিন্তু প্রোক্যারিওটিকের মেইন জিনিস হচ্ছে ওদের নিউক্লিয়াসটা, আর কোনো কিছু কিন্তু ওদের এত গুরুত্বপূর্ণ বা এত ইম্পর্টেন্স ক্যারি করে না। আর প্রকৃত কেন্দ্রিক কোষে তো আমাদের দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ রয়েছে, দ্বিসূত্রক ডিএনএ থাকে, প্যাঁচানো ডাবল হেলিক্স মডেল থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে ঝিল্লিবদ্ধ সবকিছুই আমাদের প্রকৃত কোষের মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে তোমাদের একটা প্রশ্ন করি, কি প্রশ্ন করব, আচ্ছা প্রশ্ন করার মতো কিছু নাই, বাট এখানে লিখে নিই যে এখানে আমাদের সকল অঙ্গাণু, এখানে আমাদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু রয়েছে, এখানে কি রয়েছে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে, এখানে আমরা কি দেখতে পাই,
এই জায়গায় আমরা দেখতে পাই যে এখানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে। এই জায়গায় আমরা কি দেখতে পাই, এই জায়গায় আমরা দেখতে পাই, এই জায়গায় আমাদের এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে। এখানে আমরা কি দেখতে পাই, এখানে যে অর্গানালিস গুলো আছে, এখানে আমাদের ঝিল্লিবদ্ধ অর্গানালিস এই জায়গায় দেখা যায়। এবং এখানে আমাদের নিউক্লিয়ার মেমব্রেনও থাকে, সেই নিউক্লিয়ার মেমব্রেনে তো ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম সবকিছু আছে। আচ্ছা, এখানে যে রাইবোজোম আছে, এখানে রাইবোজোমটা আমাদের 70s, রাইবোজোমটা আমাদের কি, রাইবোজোমটা হচ্ছে আমাদের 70s। তো 70s মানে কি, 70s মানে হচ্ছে আমাদের 30s প্লাস 50s, এই দুইটা মিলে 70s। এস দ্বারা মেইনলি বোঝায় ভেদবার্গ ইউনিট বোঝায়, যে ভেদবার্গ হচ্ছে একজন বিজ্ঞানীর নাম যিনি সেন্ট্রিফিউজ যন্ত্রে হচ্ছে অধক্ষেপের হার বের করে প্রথম, এবং তার নিজের নাম অনুযায়ী, যে নিজের নামকে স্মরণীয় করে রাখার জন্য তিনি ভেদবার্গ নামটা ব্যবহার করেন, এস ভি। তো ওনার নাম হচ্ছে ভেদবার্গ, অ্যাজ দিয়ে শুরু হয়েছে, তো সেখান থেকে অ্যাজ কথাটা এসেছে। সেন্ট্রিফিউজ মানে খুব দ্রুত ঘূর্ণনশীল একটা যন্ত্র, যেটা প্রায় মিনিটে 3000 বার করে ঘুরতে পারে, এরকম ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র। তো সেখানে তিনি হচ্ছে যে এই রাইবোজোম গুলা রেখেও দেখছে যে রাইবোজোমের যে অধক্ষেপ পড়ে সেটাকে তিনি 70s বলেছে। এখন প্রকৃত কোষে 80s, আদিকেন্দ্রিক কোষে হচ্ছে 70s। তো এখানে 70s। আর প্রকৃত কোষে আমরা কি দেখতে পাই, প্রকৃত কোষে হচ্ছে যে আমাদের যে প্রকৃত কোষে আমরা দেখতে পাবো যে 80s রয়েছে। কিন্তু এখানে যে আমাদের মাইটোকন্ড্রিয়া রয়েছে প্রকৃত কোষে, মাইটোকন্ড্রিয়া, এখানে প্রকৃত কোষে যে মাইটোকন্ড্রিয়া আছে এবং প্রকৃত কোষে যে প্লাস্টিড আছে, তাদের ক্ষেত্রে 70s দেখা যায়। এখন যদি তাহলে আমি পরীক্ষার মধ্যে বলি যে আমাদের এই প্রকৃত কোষে রাইবোজোম 70s প্লাস 80s দুইটাই দেখা যায়, তাহলে কি আমার কথার মধ্যে ভুল হবে? উত্তর হচ্ছে না, আমার কথার মধ্যে কোনো ভুল হবে না, কারণ প্রকৃত কোষে 80s রাইবোজোমটাও নিজের রাইবোজোম, আর 70s রাইবোজোম মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে আমরা দেখতে পাই। তো এই জায়গায় আমরা কি, এই 80s মানে কি, এই 80s মানে আমাদের 40s প্লাস আমাদের 60s। আচ্ছা, এখন যদি আমরা তোমাকে বলি, বা এখন যদি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের কি বলবো, আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি যে আমাদের এই যে 70s 80s, এটা নিয়ে আমাদের একটা কমন কনফিউশন জাগ্রত হয় না, যে আমাদের 70s 80s এই জিনিসগুলো আলটিমেটলি কি বোঝায়, বা 70s আমাদের কিভাবে 50 প্লাস 30 হয়, কারণ কি 50 প্লাস 30 মিলে 80 হয়ে যায়, আমাদের তো 70 আছে। ব্যাপারটা এরকম যে ধরো আমার এই যে মার্কারটা, এই মার্কারটা নিজে হচ্ছে আমাদের কত এস, নিজে হচ্ছে আমাদের 70s। একে যদি আলাদা করো এর দুইটা অংশ, এই ছোট একটা অংশ, এই বড় একটা অংশ, সেটাকে বলি আমি স্মলার সাব ইউনিট, এই বড়টাকে বলি আমরা লার্জার সাব ইউনিট। এই যে স্মলার সাব ইউনিট আমাদের রয়েছে, স্মলার সাব ইউনিটটা হচ্ছে আমাদের 30s, লার্জার সাব ইউনিটটা আমাদের 50s। দুইটা যখন একসাথে যুক্ত হবে তখন তাদের কিছু জায়গা ওভারল্যাপ হয়ে যায় না, এই ওভারল্যাপ হওয়ার কারণে তারা হয় হচ্ছে আমাদের 70s হয়। সেম অ্যাজ এখানেও আমাদের হচ্ছে 40 প্লাস 60। দেখো বুঝেছো কিনা? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করিতে পারো নির্দ্বিধায়। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, দেখো নরমালি ক্রোমোজোম আমরা কাকে বলি, ডিএনএ এর পেঁচানো অংশকে আমরা ক্রোমোজোম বলি। হিস্টোন প্রোটিন থাকতে পারে, নাও থাকতে পারে, প্রকৃত কোষে আমাদের হিস্টোন প্রোটিন থাকবে। সো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হচ্ছে ব্যাকটেরিয়াতে যে ডিএনএ পেঁচায় 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 যে গঠনটা তৈরি করে, এটাকে বলি আমরা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বলি। এবার বুঝেছেন? ইমা, ইসিমা, ইমা। সৈয়দনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আদিকোষী কিছু জীবের নাম তোমার অবশ্যই জানা উচিত। আদিকোষী কিছু জীবের নাম, যারা আদিকোষী আছে, যেমন আমরা বলতে পারি আদিকোষী জীব। আদিকোষী জীবের নাম যদি আমরা বলি, তাহলে আমাদের হচ্ছে যেমন ব্যাকটেরিয়া আছে, সায়ানোব্যাকটেরিয়া আছে, দেন আমাদের মাইকোপ্লাজমা আছে। আদিকোষীর এক্সাম্পল যদি আমরা বলি, আদিকোষীর এক্সাম্পল বললে আমরা হচ্ছে যে আমাদের আসে ব্যাকটেরিয়া, যে আমাদের নর্মাল পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে, সায়ানোব্যাকটেরিয়া। এখন হচ্ছে যে তোমার ভাইরাসকে আনানোর কারণ কি, ভাইরাস জীব না জো, এটা নিয়ে একটু ডিবেট এখনো রয়েছে। আর লাস্টে যেটার কথা বলবো সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। বলতো মাইকোপ্লাজমা কি ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি প্যারাসাইট? মাইকোপ্লাজমা,
এই যে মাইক্রোপ্লাজমা আছে, এটা কি ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি প্যারাসাইট, কি এই মাইক্রোপ্লাজমা? স্টুডেন্টদের দিকে আমি এখন তাকাই না, কয়জন আছে না আছে, যে যার মতো থাকুক, নাহলে মরুক। যার যার পুলসিরাত সেই পার হবে, আমি তো আর পার হয়ে দিব না করে পুলসিরাত। এখন আমি হচ্ছে আমার দায়িত্ব নিভানের প্রতি এবং বেস্ট সার্ভিস দেওয়ার প্রতি আমি হচ্ছে মনোযোগ দিচ্ছি। এই মাসে ইনশাল্লাহ তোমরা আগের মাস থেকে ভালো সার্ভিস দিবে। স্টুডেন্ট থাকলে থাকুক, না থাকলে না থাকুক, কি করার এখন, ক্লাস যতক্ষণ যার ভালো লাগে, কাউকে তো জোর করা যায় না, ক্লাস করতেই হবে, করবে না কেন? কিন্তু আমি তো টিচার না যে ক্লাস থেকে বেরোতে পারবে না, মনোযোগ ভালো না লাগলেও বসে থাকো। মাইক্রোপ্লাজমা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়া একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, বলো মাইক্রোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমাদের এটা একটা সেল ওয়াললেস ব্যাকটেরিয়া। এটা কি আমাদের একটা সেল ওয়াললেস ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়ার কোনো সেল ওয়াল থাকে না, এবং হচ্ছে যে এই ব্যাকটেরিয়াটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে, এই যে ব্যাকটেরিয়া আমরা দেখতে পাচ্ছি মাইক্রোপ্লাজমা, এই মাইক্রোপ্লাজমার স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই মাইক্রোপ্লাজমা আমাদের হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কোষ। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কোষ, এই মাইক্রোপ্লাজমা আমাদের পৃথিবীর সবচেয়ে ছোট কোষ। এই মাইক্রোপ্লাজমা হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে ছোট কোষ, এই মাইক্রোপ্লাজমা আমাদের পৃথিবীর সবচেয়ে ছোট কোষ। এই যে পুরো পৃথিবী আছে, পুরো পৃথিবীতে সবচেয়ে ছোট কোষ হচ্ছে আমাদের এই মাইক্রোপ্লাজমা, এবং এই মাইক্রোপ্লাজমাকে আমরা আরেকটা নামেও ডাকি। এই মাইক্রোপ্লাজমার আরেকটা নাম আছে, একে আমরা বলতে পারি পিপিএলও, একে আমরা বলতে পারি পিপিএলও। এটা হচ্ছে আমাদের প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। সো পিপিএলও এটাকে আমরা বলি হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লুরো নিউমোনিয়া, প্লুরো নিউমোনিয়া, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লুরো দিয়ে কি বোঝায়? অর্গানিজম। প্লুরো দিয়ে বোঝায় প্লুরা। নিউমোনিয়া কি? লাংসে ইনফেকশন। সো প্লুরা এবং লাংসে ইনফেকশন করতে পারে এরকম একটা হচ্ছে যে আমাদের অর্গানিজম হচ্ছে এই মাইক্রোপ্লাজমা, একে পিপিএলও নামেও ডাকে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কোষ। এটা কি আমাদের সবচেয়ে ছোট কোষ হচ্ছে কি এই পিপিএলও, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ঠিক আছে, তোমাদের বইয়ে মাইক্রোপ্লাজমার সাথে আরেকটা টার্ম অ্যাড করছে, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপিটিকাম, এটা আগের বই ছিল না, এই বই অ্যাড করেছে, তো এটা লাগবে না। তোমরা জাস্ট মাইক্রোপ্লাজমা টার্মটা যদি মনে রাখতে পারো এবং এক্সামে যদি তুমি থ্রো করতে পারো, আই এম হ্যাপি উইথ ইউ। সো আসো, এখন হচ্ছে যে আমরা এই আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে আমাদের বইয়ের মধ্যে তোমরা দেখবা, তোমরা নতুন বই আছে তোমাদের কাছে না পুরান বই? তোমাদের এই যে তোমরা যে যে বোটানি যারা আছো ক্লাস করতেছো, কার কাছে কোন এডিশনের বোটানি বই আছে বলো তো? কার কাছে কোন এডিশনের বোটানি বই আছে? বিশের বই নেই কারো কাছে? একুশের বই পাইছো কই মাবিয়া? ইশিকা কি ইস্তিয়াকের বই পড়ো এখনো? অনেকে আছে যে একদম ছোট ভাই বোন যে বই পড়তো সেই বই পড়ে। সবার পুরানো বই, আচ্ছা বুঝতে পারছি, আমারই দিতে হবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে এখানে আদি কোষের মধ্যে অনেকগুলা কথাবার্তাই বলা আছে। বিশেরটা আছে, বিশেরটা যদি থাকে তাহলে হচ্ছে যে মৌ এটা একটু পিডিএফ করে দিও তো যদি পারো। যে পিডিএফ, আমার কাছে পিডিএফ করা খুব বিরক্তিকর লাগে, অন্তত ফার্স্ট হাফটা পিডিএফ করে দিও ওদেরকে। আচ্ছা, তো এর অনেকগুলা ক্যারেক্টারিস্টিক রয়েছে প্রোক্যারিওটিকের ইউক্যারিওটিকের, যেগুলো তুমি জানো। যেমন হচ্ছে আমি যদি তোমাকে বলি যে হচ্ছে এই প্রোক্যারিওটিকের মধ্যে আমাদের কোন ধরনের আমাদের কোষ বিভাজন ঘটবে,
তুমি নির্দ্বিধায় বলতে পারো যে ভাই এখানে অ্যামাইটোসিস ঘটবে। কেন উত্তর অ্যামাইটোসিস কেন ঘটবে? উত্তর হচ্ছে অ্যামাইটোসিস ঘটার কারণ হচ্ছে যে আমাদের অ্যামাইটোসিস কেন ঘটবে, কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের এখানে কোনো প্রত্যক্ষ সেল ডিভিশন ঘটবে না, এখানে আমাদের প্রত্যক্ষ সেল ডিভিশন ঘটবে, কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে যাবে না। সো দ্যাটস এই জায়গায় অ্যামাইটোসিস ঘটবে। সো আমরা পড়ছিলাম না অ্যামাইটোসিস আমাদের কোথায় ঘটে? বেতে ঘটে, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্টের মধ্যে। সো ব্যাকটেরিয়া সবগুলাই, সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, সবাই ব্যাকটেরিয়া। সো এই জায়গায় আমাদের অ্যামাইটোসিস ঘটবে। আর ওই জায়গায় কি ঘটবে? ওই জায়গায় আমাদের মাইটোসিস ঘটবে। এই জায়গায় প্রকৃতকোষী কোনো জীব অক্সিজেন ছাড়া কি বাঁচতে পারে? নর্মালি বাঁচতে পারে না, আমাদের বডিতেও অবাধ শোষণ খুব কম হয়, মেইনলি আমরা সবাদ শোষণের উপর ডিপেন্ড করি। বাট এখানে কিন্তু সবাদ অবাধ দুই ধরনের শোষণ এই জায়গায় হয়। একটা কথা বলা আছে অপেরন মডেল। সো অপেরনটা আমরা এই চ্যাপ্টারের লাস্টে জানবো, অপেরন মডেল আমাদের এই চ্যাপ্টারের শেষে আছে। সো অপেরন মডেল আমাদের, আমরা নর্মালি যে অপেরন মডেল, অপেরনটা আমরা মেইনলি আদি কোষের ক্ষেত্রে দেখি, অপেরন টার্মটা আমরা এই চ্যাপ্টারের লাস্টে জানবো। আমাদের এটা একটা এই ডিএনএ মডেল, এটা একটা ডিএনএ মডেল না, মানে আমাদের হচ্ছে যে এই যে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো একটা মডেল লাস্টে আছে, অপেরন সেটা লাস্ট। সেই অপেরনটা আদি কোষে পাওয়া যায়, প্রকৃত কোষে পাওয়া যায় না, এটা একটা স্পেসিফিক কথা। যাই হোক, এগুলা লাগবে না, ভাইয়া যতটুকু পড়াইছি ততটুকু দেখলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে আমাদের বৃহত্তম কোষ, যে আমাদের কোষ নিয়ে একটা ঝামেলা লাগে যে কোন কোষ বড়, কোন কোষ ছোট, কোন কোষ কেমন, কোন কোষ কি। সো কোষ বলতে আমরা নর্মালি বড় ছোট যখন দেখি তখন আমরা একটা ইউনিসেলুলার একক দেখি, যে একটা কোষ, একটা সিঙ্গেল কোষ হইতে হবে, যে সেটার অনেকগুলো কোষ মিলে কিছু তৈরি করেছে সেটা না, একটা সিঙ্গেল কোষকে কত বড়। তো যেটা আমরা বলি যে কোষের ক্ষেত্রে সবচেয়ে বড় আমরা কি বলি, যে সবচেয়ে বড় বা বৃহত্তম কোষ, আমরা যদি বলি সবচেয়ে বড় বা বৃহত্তম কোষ কি হবে, সেটা উট পাখির ডিম। আমরা সবাই জানি যে বৃহত্তম কোষ, যে আমাদের সবচেয়ে বড় কোষ যে রয়েছে, সবচেয়ে বড় কোষ হচ্ছে আমাদের উট পাখির ডিম। বৃহত্তম কোষ কি? বৃহত্তম কোষ হচ্ছে আমাদের উট পাখির ডিম। বৃহত্তম কোষ কি আমাদের? বৃহত্তম কোষ হচ্ছে আমাদের উট পাখির ডিম। বৃহত্তম কোষ কি আমাদের? বৃহত্তম কোষ হচ্ছে আমাদের উট পাখির ডিম। অনেক বড়, নর্মালি যে কোনো ডিমই বড়। ডিম কিন্তু আমাদের একটা ইউনিসেলুলার জিনিস। দেখো ভেতরে কি আছে? কুসুম আছে, চারপাশে কি আমাদের হচ্ছে যে আমরা বলি সাদা অংশ, যে প্রোটিন রয়েছে, পুরাটা কিন্তু একটা কোষ, পুরা জিনিসটা কিন্তু একটা কোষ, এখানে কিন্তু অন্য কিছু আর নাই, একটাই কোষ। সো উট পাখির ডিম আমাদের সবচেয়ে বড়, মানে ডিমের মধ্যে সবচেয়ে বড় ডিম হচ্ছে আমাদের উট পাখির ডিম, যেটা একটা ইউনিসেলুলার থাকে, একটা সিঙ্গেল সেল। এটা হচ্ছে আমাদের 17 থেকে 12.5 সেন্টিমিটার। সো এটা হচ্ছে 17 ইন্টু 12.5 সেন্টিমিটার, 17 ইন্টু 12.5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের উট পাখির ডিম। 17 ইন্টু 12.5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের কি? উট পাখির ডিম, সবচেয়ে বৃহত্তম কোষ। আর যদি আমি তোমাকে জিজ্ঞেস করি একটা প্রশ্ন, যে সবচেয়ে দীর্ঘতম বা লম্বা কোষ কোনটা, প্রশ্নটা আমি একটু ঘুরাই দিলাম, দীর্ঘতম কোষ বা লম্বা কোষ, উত্তর কি হবে বলতে পারবা? সবচেয়ে বৃহত্তম কোষ বললাম আমি উট পাখির ডিম, সবচেয়ে দীর্ঘতম বা লম্বা কোষ যদি আমি বলি সেটার এক্সাম্পল কি হবে? এটা হচ্ছে আমাদের একটা নিউরন আছে, সেই নিউরনটা আমাদের মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্স এই জায়গা থেকে একদম পা পর্যন্ত বিস্তৃত। এটাকে আমরা কর্টিকোস্পাইনাল নিউরন বলি, বা এটাকে আমরা মোটর নিউরন বলি। কর্টিকোস্পাইনাল নিউরন বা মোটর নিউরন, এটা একদম এই জায়গা থেকে শুরু করে পা পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে আমাদের 1.37 মিটার। সো এটাকে 1.37 মিটার বলি আমরা মোটর নিউরন বলি। সো সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের মোটর নিউরন, যেটা একদম দীর্ঘ, অনেক লম্বা। দীর্ঘ বলতে আসলে লম্বা বা যে কোনো একটা বোঝাচ্ছে, বৃহত্তম বলতে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বোঝাচ্ছি, আর দীর্ঘতম বা লম্বা বলতে আমরা মেইনলি কি বুঝাই? দৈর্ঘ্যটাকে বুঝাই, প্রস্থকে কিন্তু বুঝাই না। তো আমাদের কত? আমাদের হচ্ছে এটা 1.37 মিটার। এটা আমাদের কত? এটা হচ্ছে আমাদের 1.37 মিটার, হচ্ছে যে আমাদের এই জায়গাটার জিনিস, যে 1.37 মিটার হবে। ও তাহলে বৃহত্তম কোষ আমাদের হচ্ছে উট পাখির ডিম, এটা হচ্ছে আমাদের একটা বৃহত্তম কোষ। তারপর হচ্ছে আমাদের দীর্ঘতম বা লম্বা কোষ, এটা হচ্ছে আমাদের মোটর নিউরন। দীর্ঘতম বা লম্বা কোষ এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের একটা মোটর নিউরন। দীর্ঘতম বা লম্বা কোষ এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের একটা মোটর নিউরন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে আমাদের মোটর নিউরন, দীর্ঘতম বা লম্বা কোষ। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে মোটর নিউরন। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে আমাদের মোটর নিউরন। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে আমাদের মোটর নিউরন। 1.37 মিটার হয় এটা। আর ক্ষুদ্রতম কোষ, এটা তো আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের যে ক্ষুদ্রতম কোষ আছে,
ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, ক্ষুদ্রতম কোষ হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা, ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, এটাকে আমি বলি পিপিএলও, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, পিপিএলও, বা এটাকে আমরা কি বলি, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এই তিনটা কথা মনে রাখলেই চলবে। এই তিনটা কথা থেকে পরীক্ষার মধ্যে আমাদের প্রচুর 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 এমসিকিউ আসতে দেখা যায়।